Assalamu alaikum, প্রিয় শিক্ষার্থী। I hope that you are well, done your duties properly. অদম্য সংসপ্তক যারা যুদ্ধে মৃত্যুবরণ ছাড়া কারো কাছে হারে না। আজকে আমরা আলোচনা করব সেকেন্ড টাইমারদের জন্য এবং প্রি অ্যাডভান্স অ্যাডমিশন ব্যাচদের জন্য। যারা সেকেন্ড টাইমার আছো এবং প্রি অ্যাডভান্স অ্যাডমিশন প্রিপারেশন নিতে চাচ্ছ তাদের জন্য আজকে খুবই গুরুত্বপূর্ণ ক্লাস হতে চলছে ইনশাআল্লাহ। আজ এই মাহিন্দক্ষণে দাঁড়িয়ে আমি আছি মোহাম্মদ রুবেল হোসাইন, শিক্ষার্থী, রাজশাহী বিশ্ববিদ্যালয়, প্রতিষ্ঠাতা পরিচালক, প্রত্যাশা বিশ্ববিদ্যালয় ভর্তি কোচিং। সবাইকে আজকের এই লাইভ ক্লাসে স্বাগত জানাচ্ছি। সবাই একটু দ্রুত যুক্ত হয়ে যাবা এবং আমার কথা স্পষ্ট শুনতে পাচ্ছ কিনা আমাকে একটু দ্রুত জানিয়ে দাও। আজকে আমরা ক্লাস নিব অদম্য সংসপ্তক সেকেন্ড টাইমার অ্যান্ড প্রি অ্যাডভান্স ব্যাচ, দ্বিতীয় নয় এবারই চূড়ান্ত বিজয়। দ্বিতীয় নয় এবারই চূড়ান্ত বিজয় হবে। একটা কথা সবসময় মাথায় রাখবে, তুমি ব্যর্থ হয়েছো তাই বলে তুমি শেষ হয়ে যাওনি। ব্যর্থতা ছিল তোমার নতুন শুরুর ঘোষণা। সবাইকে আমি দ্রুত রিকোয়েস্ট করছি আজকের এই ক্লাসে সবাই একটু দ্রুত যুক্ত হয়ে নাও। আজকের ক্লাসটা অতি গুরুত্বপূর্ণ। তুমি ব্যর্থ হয়েছো তাই বলে তুমি শেষ হয়ে যাওনি। ব্যর্থতা ছিল তোমার নতুন শুরুর ঘোষণা। সবাইকে রিকোয়েস্ট করছি দ্রুত যুক্ত হও, দ্রুত একটু যুক্ত হও। আজকের ক্লাসটা অতি গুরুত্বপূর্ণ। ব্যর্থতা কোনো জীবনের শেষ নয়। ব্যর্থতা বা হোঁচট খাওয়ার নামই শেষ হয়ে যাওয়া নয়। হোঁচট খাওয়া মানেই সফলতার প্রথম সিঁড়ি। তুমি হোঁচট খেয়েছো তাই বলে তোমার জীবন শেষ হয়ে যায়নি। ব্যর্থ হয়েছো তাই বলে তোমার জীবন শেষ হয়ে যায়নি। এটাই নতুন অধ্যায়ের সূচনা করবে। আজকের এই লাইভ ক্লাসে সবাইকে আমি স্বাগত জানাচ্ছি। আমি বিনীতভাবে আহ্বান করছি সবাই দ্রুত যুক্ত হও এবং আমার কথাগুলো স্পষ্ট শুনতে পাচ্ছ কিনা আমাকে দ্রুত একটু জানিয়ে দাও। আজকে আমরা অতি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। তোমরা কিভাবে পড়াশোনা শুরু করবে এবং এখন থেকেই কি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পড়াশোনা শুরু করবে কিনা সেগুলো বিষয়ে আমরা সকল তথ্যের প্রশ্নের উত্তর দিয়ে দিব ইনশাআল্লাহ। সবাইকে আমি রিকোয়েস্ট করছি দ্রুত একটু যুক্ত হও, দ্রুত। আচ্ছা, আমার কথা শুনতে পাচ্ছ কিনা আমাকে একটু কমেন্টে জানাও যে সবকিছু শুনতে পাচ্ছ কিনা। আমার কথা সবকিছু শুনতে পাচ্ছ কিনা আমাকে একটু দ্রুত জানাও। সবকিছু ক্লিয়ার আছে কিনা, সবকিছু ক্লিয়ার আছে কিনা এবং শুনতে পাচ্ছ কিনা, শুনতে দেখতে পাচ্ছ কিনা, দেখতে পাচ্ছ কিনা আমাকে দ্রুত একটু জানাও। দ্রুত একটু জানাও সবকিছু ক্লিয়ার আছে কিনা। সবকিছু ক্লিয়ার আছে কিনা, দেখতে এবং শুনতে পাচ্ছ কিনা আমাকে একটু দ্রুত জানাও। আমরা অতি দ্রুতই ক্লাসটা শুরু করে দিচ্ছি। তাহলে কি বললাম, একটা কথা সবসময় মাথায় রাখো, তুমি ব্যর্থ হয়েছো তাই বলে তুমি শেষ হয়ে যাওনি। ব্যর্থতা ছিল তোমার নতুন শুরুর ঘোষণা। একবার ব্যর্থ হলেই কেউ জীবন শেষ হয়ে যায় না। একবার ব্যর্থ হলেই তোমাদের জীবন শেষ হয়ে যায়নি। নতুন করে নতুন উদ্যমে জেগে ওঠো, চলতে হবে বহুদূর। চলো আমরা শুরু করে দেই। দেখো, আমরা এখানে আলোচনা করব দুইভাবে আলোচনা করব। কিভাবে আলোচনা করব? আমরা দুইভাবে আলোচনা করব। নাম্বার 1 আলোচনা করব, প্রথম আমরা বিগত বছরের কিছু প্রশ্ন দিয়েছি, এবছরের কিছু প্রশ্ন দিয়েছি। আমরা প্রশ্ন থেকে এবং আগে প্রশ্ন দেখব, তারপরে নিচে ব্যাখ্যা সহকারে আলোচনা করব। আগে প্রশ্ন দেখব, তারপরে ব্যাখ্যা সহকারে আলোচনা করব। দেখো, 1 নাম্বার প্রশ্নটা আছে। কি প্রশ্ন আছে ভাইয়া? 1 নাম্বার প্রশ্ন আছে, তুমি কি দ্বিতীয়বার অ্যাডমিশন প্রিপারেশন নিয়ে বিশ্ববিদ্যালয়ে চান্স পেতে চাও? এই বাক্যে কি কোন পদ? এই বাক্যে কি কোন পদ? এটি কি একটি বিশেষণ? এটি কি একটি বিশেষ্য? এটি কি একটা অব্যয়? এটি কি একটি সর্বনাম পদ?
বলো 1 নম্বর প্রশ্ন দিয়েই আমরা শুরু করতে চাই। যারা সেকেন্ড টাইমার আছো, আমি প্রথমেই প্রশ্ন করলাম, তুমি কি দ্বিতীয়বার অ্যাডমিশন প্রিপারেশন নিয়ে বিশ্ববিদ্যালয়ে চান্স পেতে চাও? এই বাক্যে কি কোন পদ? এই বাক্যে কি কোন পদ আমাকে একটু দ্রুত জানাবে সবাই। আমি রিকোয়েস্ট করছি সবাই একটু দ্রুত উত্তর দাও। আমাকে একটু দ্রুত একটু জানাও যে ভাইয়া সবকিছু শুনতে পাচ্ছ কিনা, এবং আমাকে একটু দ্রুত উত্তর দাও। আমাকে একটু দ্রুত উত্তর দাও যে সবকিছু ক্লিয়ার কিনা। আচ্ছা, আমরা দেখতে পাচ্ছি যে সবাই যুক্ত হচ্ছে। আমি সবাইকে একটু বিনীতভাবে অনুরোধ করছি, আমাকে একটু দ্রুত একটু উত্তর দিয়ে দাও, কারণ উত্তর দিলে হবে কি, হ্যাঁ আমি বুঝতে পারবো যে সবাই বুঝতে পেরেছো। দেখো 1 নম্বর প্রশ্ন দিয়ে আমরা তাহলে শুরু করছি। প্রশ্নতে কি বলা ছিল? সবাইকে রিকোয়েস্ট করছি যারা যুক্ত হবেন, আমি বলেছি কি ভাইয়া, তুমি সেকেন্ড টাইমার হয়েছো বলেই তুমি ব্যর্থ হয়ে যাওনি। সেকেন্ড টাইম মানেই নতুন অধ্যায়ের সূচনা। আজ থেকেই হোক নতুন অধ্যায়ের সূচনা। সবাইকে আমি রিকোয়েস্ট করছি। আচ্ছা, 1 নম্বর প্রশ্নটা দেখো, তুমি কি দ্বিতীয়বার অ্যাডমিশন প্রিপারেশন নিয়ে বিশ্ববিদ্যালয়ে চান্স পেতে চাও? এই বাক্যে কি কোন পদ? এটি কি একটি বিশেষণ পদ, নাকি এটি একটি বিশেষ্য পদ, নাকি এটি একটি অব্যয় পদ, নাকি এটি একটি সর্বনাম পদ? আমরা দেখতে পাচ্ছি যে সাদিয়া আক্তার জুই আপু বলেছেন এটি অব্যয় পদ। কি বলেছেন আপু? বলেছেন অব্যয় পদ। আচ্ছা, আর আপনারা যারা যুক্ত আছেন সবাই একটু দ্রুত উত্তর দেন। কারা কারা যুক্ত আছেন আমাকে একটু জানাবেন। তাহলে আমরা, সাদিয়া আপু উত্তর দিয়েছে, তার উত্তরটা কিন্তু রাইট হয়েছে। কি হয়েছে? তার উত্তরটা রাইট হয়েছে। এই কি নিয়ে, এই কি ভার্সেস এই কি নিয়ে প্রতি বছরই কিন্তু প্রশ্ন আসে। এবছরও যদি দেখেন খুলনা বিশ্ববিদ্যালয় কিন্তু লিখিত প্রশ্নই এখানে দিয়েছিল কি ভার্সেস কি। তাহলে আমরা একটু হালকা করে ছোট্ট করে আলোচনা করে দেই, তাহলে আপনাদের জন্য বুঝতে সুবিধা হবে। দেখুন, আজ থেকেই আমাদের যাত্রা শুরু হোক। যারা বিশ্ববিদ্যালয়ে পড়তে চাও, স্বপ্ন হয়ে আছে রাজশাহী বিশ্ববিদ্যালয়, স্বপ্ন হয়ে আছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, স্বপ্ন হয়ে আছে গুচ্ছ বিশ্ববিদ্যালয়, তাদেরকে আমি রিকোয়েস্ট করব আজ থেকেই আপনাদের যাত্রা শুরু হোক। কি হোক ভাইয়া? আজ থেকেই আপনাদের যাত্রা শুরু হোক। আজ নয় কাল থেকে পড়বো, এই কাল কোনোদিন আসবে না। আজকেই যাত্রা শুরু হোক। খাতা কলম নিয়ে বসেন, ইনশাআল্লাহ ভালো কিছুর প্রত্যয়ে। মাথায় রাখবেন এই কে এবং এই কি এবং বাক্যে কে কিভাবে ব্যবহৃত হয় সেটা নিয়ে আমরা একটু তথ্য দিয়ে দিই। দেখেন, মাথায় রাখবেন এই কি এবং এই কি দুটোই কিন্তু প্রশ্ন করা অর্থে ব্যবহৃত হয়। প্রশ্ন করা অর্থে ব্যবহৃত হয়, অর্থাৎ দুইটাই কিন্তু প্রশ্ন করা অর্থে ব্যবহৃত হয়। এখন কোন কি কোন জায়গায় ইউজ করব? এই কি কোন সেন্টেন্স ইউজ হলে হা অথবা না দিয়ে উত্তর দেওয়া যায়। হা অথবা না দিয়ে উত্তর দেওয়া গেলে কয় ঋষিকারে কি দিব। আর যদি ব্যাখ্যা করতে প্রয়োজন হয়, ব্যাখ্যা করার প্রয়োজন হয়, তখন কি করব ভাইয়া? তখন কয় দীর্ঘিকারে কি দিব। এটা আমরা সবাই মোটামুটি জানি। আচ্ছা, এখন কোন সেন্টেন্সে যদি অথবা অর্থাৎ কোনো বাক্যে যদি ব্যবহৃত হয়, তাহলে সেই কি কিভাবে ব্যবহৃত হবে? দুইভাবে উত্তর হয়। 1 নাম্বার, এই কি দিয়ে যদি কোনো সেন্টেন্সে থাকে, অর্থাৎ হা না দিয়ে উত্তর দেওয়া যাচ্ছে, ঋষিকার দিয়ে দিলি ওই কিটা উত্তর হয় অব্যয় পদ। কি ভাইয়া? 100% ওই কিটা হয় অব্যয় পদ। আর এই কি দিয়ে দুইটা উত্তর হয়, একটা হয় সর্বনাম, আরেকটা কি হয় ভাইয়া? আরেকটা হয় হচ্ছে বিশেষণ।
বিশেষণ। আরেকটা কি হয় ভাইয়া? আরেকটা হয় হচ্ছে বিশেষণ। তাহলে আমরা কখন বুঝবো যে এটি সর্বনাম এবং কখন বুঝবো বিশেষণ, এটা নিয়ে আমরা একটু এক সেকেন্ডে আমরা উত্তর দিই। মাথায় রাখবো, এই কি দীর্ঘ ইকারের পরে যদি সরাসরি ভার্ব থাকে, কি থাকে ভাইয়া? সরাসরি যদি ভার্ব বলতে কি বোঝায়? ক্রিয়া। যে ওয়ার্ড দ্বারা কোনো কাজ করা, হওয়া, থাকা ইত্যাদি বোঝায় তাদেরকে এই ক্রিয়া বলে। এই ক্রিয়ার পরে যদি সরাসরি ক্রিয়া থাকে, যেমন ফর এক্সাম্পল বললাম, তুমি এতক্ষণ কি করছিলে, এতক্ষণ কি করছিলে। তাহলে এইদিকে লক্ষ্য করো, এই যে এই কি এর পরেই করছিলে একটা কি ভাইয়া? এই করছিলে কিন্তু একটা ভার্ব, কাজ করা বোঝাচ্ছে ক্রিয়া। তাহলে এই কিটা হবে কি ভাইয়া? এই কিটা হবে একটা সর্বনাম। কি ভাইয়া? এই কিটা হবে হচ্ছে সর্বনাম। তাহলে মাথায় রাখো, কি বললাম? ক্রিয়া যদি ক্রিয়াপদের পূর্বে থাকে, অর্থাৎ ক্রিয়ার পরেই যদি ক্রিয়া থাকে অথবা ক্রিয়াপদের পূর্বেই যদি ক্রিয়া থাকে, সেই কিটা হয় সর্বনাম। আর যদি অন্য যে কোনো, এই ক্রিয়ার পরে যদি অন্য পদ থাকে, অন্য পদ থাকে, তাহলে এই কিটা হয় বিশেষণ। এই কিটা কি হয় ভাইয়া? এই কিটা হয় বিশেষণ। এতটুকু যদি মাথায় থাকে তাহলেই পারবা ইনশাল্লাহ। তাহলে এখানে কি ঋষিকার দিয়ে দেওয়া আছে, তাহলে এটা 100% কি ভাইয়া? এটি 100% অব্যয় পদ। তাহলে এটি 100% কি ভাইয়া? এটি 100% অব্যয় পদ। এটি 100% কি ভাইয়া? এটি 100% অব্যয় পদ। যারা উত্তর দিয়েছেন, সাদিয়া আপু এবং আফরোজ জিফা আপু বলেছেন, যারা হয়েছেন জিফা, যারা আছে সবাইকে অসংখ্য ধন্যবাদ। আপনাদের উত্তর রাইট হয়েছে, এটি একটি অব্যয় পদ। তাহলে আমি কি বলছি ভাইয়া? এই দিকে মাথায় রাখতে হবে, সেকেন্ড টাইম মানেই কিন্তু জীবন শেষ হয়ে যায়নি। হয়তো 1 পয়েন্ট, হয়তো 0.25, অথবা হয়তো একটু মার্কের জন্য আপনাদের চান্সটা মিস হয়ে গেছে। সো ভাইয়া, এটা নিয়ে মন খারাপ করা যাবে না, নতুন উদ্যমে শুরু করতে হবে। আমাদের সাথে থাকেন, ইনশাল্লাহ ভালো কিছু করতে পারবেন। পরবর্তী প্রশ্নটা দেখেন, এটা হচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের, প্রশ্নটা একটু দ্বিতীয় পেজে চলে গেছে, অর্ধেক। এইদিকে একটু দেখেন, দেখতে পাচ্ছেন কিনা? দেখতে পাবেন, একটু মিস্টেক হয়ে গেছে, এটা হচ্ছে, আচ্ছা, এখান থেকে আপনারা দেখতে পাবেন। দেখেন 2 নম্বর প্রশ্নটা কি আছে? হি ডায়েড ড্যাশ এ রোড অ্যাক্সিডেন্ট। এটা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বি ইউনিটের 24-25 এসেছে। বলেছেন ডায়েড, কি বলেছে একটু দেখেন, সবাই একটু দেখেন, যে বলেছেন, দেখতে পাচ্ছ? হ্যাঁ, এখানে দেখা যাচ্ছে। আচ্ছা, দেখা যাচ্ছে, সমস্যা নেই, একটু হয়তো একটু ঝাপসা মনে হতে পারে। আচ্ছা, দেখা যাচ্ছে। এইখানে দেখেন, বলেছে হি ডায়েড ড্যাশ এ রোড অ্যাক্সিডেন্ট। এখানে কি হবে? এখানে বাই হবে, এখানে ফ্রম হবে, এখানে অফ, এখানে ফ্রম, এখানে বাই, এখানে ফর। বলেন তো দেখি 2 নম্বর প্রশ্নের অ্যান্সার কি হবে? 2 নম্বর প্রশ্নের অ্যান্সার কি? 2 নম্বর প্রশ্নের অ্যান্সার কি? একটু দ্রুত দেখেন। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। আমাদের মিথিলা আপু, কি অবস্থা, কেমন আছো? সবাই একটু দ্রুত একটু বলো দেখি কি অবস্থা, দেখতে পাচ্ছ কিনা? সবাই একটু দ্রুত একটু বলো। বললাম হি ডায়েড এ রোড অ্যাক্সিডেন্ট। এইভাবে যদি থাকে, আমরা ডাই দিয়ে 4টা তথ্য জানবো। কি জানবো ভাইয়া? ডাই দিয়ে 4টা তথ্য জানবো। আমরা একটু বড় করেই নেই, এই ডাই দিয়ে 4টা তথ্য জানবো। কিভাবে তথ্য জানবো? এই ডাই মানে কি ভাইয়া? মারা যাওয়া। ডাই মানে মারা যাওয়া। 4টা তথ্য একটু নোট করে নেন, আর জীবনে কোনোদিন ভুল হবে না। নাম্বার 1, ড্রাই। এই ড্রাইয়ের পরে যদি অফ বসে, ড্রাইয়ের পরে কি বসে ভাইয়া? অফ। ড্রাইয়ের পরে যদি অফ বসে, এটা হচ্ছে রোগে মারা যাওয়া হয়। কি ভাইয়া? এটা হচ্ছে রোগে মারা যাওয়া। রোগে মারা যাওয়া। ড্রাইয়ের পরে কি হয়? রোগে মারা যাওয়া হয়। 2 নাম্বার, ড্রাইয়ের পরে যদি ফর বসে, কি বসে ভাইয়া? ফর বসে, তাহলে এটা হয় কি? এটা দেশের জন্য মারা যাওয়া হয়। দেশের জন্য মারা যাওয়া, দেশের জন্য মারা যাওয়া হয়। আর 3 নম্বরে মাথায় রাখবেন, এই ডায়ের পরে যদি বাই হয়, কি হয় ভাইয়া? বাই। এটি তাহলে দুর্ঘটনায় মারা যাওয়া। কি ভাইয়া? দুর্ঘটনায় মারা যাওয়া। আর 4 নম্বর একটু শিখে রাখেন, এই ডায়েট যদি ফর্ম হয়, ডায়েট ফর্ম মানে কি ভাইয়া? অতিরিক্ত খেয়ে মারা যাওয়া। অতিরিক্ত
খেয়ে মারা যাওয়া। অনেকজন দেখা যায় না যে অতিরিক্ত খাওয়ার পরে মারা যায়, অতিরিক্ত খাওয়ার পরে মারা যায়, তাদেরকে বলা হয় ডায়েট বা ফর্ম, ডায়েট ফর্ম। সেজন্য এই চারটা মাথায় রাখবেন। তাহলে বলছে হি ডায়েড এ রোড অ্যাক্সিডেন্ট, তাহলে কি ভাইয়া এখানে হচ্ছে দুর্ঘটনায় মারা গিয়েছে, এখানে দুর্ঘটনায় মারা গিয়েছে, তাহলে এখানে কি হবে ভাইয়া, এখানে হচ্ছে বাই হবে। তাহলে হি ডায়েড বাই রোড অ্যাক্সিডেন্ট, হি ডায়েড বাই রোড অ্যাক্সিডেন্ট, হি ডায়েড বাই কি হবে, ডায়েড বাই রোড অ্যাক্সিডেন্ট। আশা করছি তাহলে এই বাই দিয়ে প্রশ্নের উত্তর পারবেন ইনশাআল্লাহ। আচ্ছা ঠিক আছে, আলহামদুলিল্লাহ ভাইয়া, আপনি কেমন আছেন? আমিও আছি আলহামদুলিল্লাহ। তাহলে বুঝতে পেরেছো। আচ্ছা পরবর্তী প্রশ্নটা একটু দেখো। সবগুলো প্রশ্ন তো মিক্স করে ফেলছে, দুইটা উত্তর একসাথে করে ফেলছে। এইদিকে একটু লক্ষ্য করো, মানে পেজগুলো কাউন্ট করতে পারেনি, এক পেজে না এসে দুই পেজে হয়ে গিয়েছে। দেখো পরবর্তী প্রশ্ন, এটা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বি ইউনিটে 24-25 সেশনে এসেছিল। দেখতে পাচ্ছ, দেখা যায়, হ্যাঁ দেখা যায়। তাহলে দেখো পরবর্তী প্রশ্নটা কি ছিল, পরবর্তী প্রশ্নটা ছিল 3 নম্বর প্রশ্ন, ডু ইউ নো ড্যাশ। এরকম প্রশ্নটা যদি দেয় তাহলে এটা কোথা থেকে নেওয়া হয়েছে জানো কি, এটা কোথা থেকে নেওয়া হয়েছে জানো, এটা কি তোমরা জানো এটা কোথা থেকে নেওয়া হয়েছে, এটা কোথা থেকে নেওয়া হয়েছে জানো? মাথায় রাখতে হবে, আগে উত্তর যে আমরা করব সেই উত্তরটা কিভাবে আমরা চিনবো, আগে তো আমাদের কোথা থেকে নেওয়া হয়েছে তারপরে আমরা রুলস অ্যাপ্লাই করব। এখন এই প্রশ্নটা নেওয়া হয়েছে কোথা থেকে জানো, এই ডু ইউ নো, এই প্রশ্নটা নেওয়া হয়েছে এমবেডেড কোশ্চেন, এমবেডেড কোশ্চেন। এমবেডেড কোশ্চেন জিনিসটা কি সেগুলো একটু আমি তোমাদের একটু জাস্ট একটু বলে দেই। এমবেডেড কোশ্চেনটা কি আমরা দেখতে পাচ্ছি। আচ্ছা 3 নম্বরে আমাদের আপু বলেছে, সুমাইয়া ইলমি আপু বলেছেন। আচ্ছা 3-এর বি, আচ্ছা 3-এর বি বলেছেন। আচ্ছা এইটা হচ্ছে একটি এমবেডেড কোশ্চেন, কি ভাইয়া, একটি হচ্ছে এমবেডেড কোশ্চেন। আমরা এই দুইটা অপশনই রাখি, তারপরে আমরা পরে আসতেছি, একটু সবগুলো মিক্স করে ফেলছে। এমবেডেড কোশ্চেন মাথায় রাখবা, এই এমবেডেড কোশ্চেনের রুলস কি, এমবেডেড কোশ্চেন জিনিসটা কি মাথায় রাখবা। প্রথম কোন সেন্টেন্সটা প্রশ্ন দিয়েও হতে পারে অথবা হিজিবিজি দিয়েও থাকতে পারে। প্রথম প্রশ্নটা আমরা মনে করলাম এই হিজিবিজি দিয়ে আছে, কিন্তু মাঝখানে ডব্লিউএস কোশ্চেন থাকবে। মাঝখানে কি থাকবে ভাইয়া, মাঝখানে ডব্লিউএস কোশ্চেন থাকবে। তোমার কাজ কি হবে ভাইয়া, তোমার কাজটা হবে, মাঝখানে ডব্লিউএস কোশ্চেন থাকবে, তোমার কাজ হবে এই ডব্লিউএস কোশ্চেনের পরে সরাসরি একটা সাবজেক্ট খুঁজতে হবে। কি খোঁজা লাগবে ভাইয়া, সরাসরি একটা সাবজেক্ট। তারপরে কি খোঁজা লাগবে, তারপরে একটা ভার্ব খুঁজতে হবে, যে কোনো একটা ভার্ব, হয়তো মডেল ভার্ব হতে পারে, মেইন ভার্ব হতে পারে, অক্সিলারি ভার্ব হতে পারে, বি ভার্ব হতে পারে, যে কোনো একটা ভার্ব। তাহলে এমবেডেড কোশ্চেন চিনবা কিভাবে, এমবেডেড কোশ্চেন চেনার উপায় প্রথমেই প্রশ্ন দিয়েও হতে পারে, ডু ইউ নো, তুমি কি তাকে চেনো, অথবা হিজিবিজি দিয়েও হতে পারে। আমি এমবেডেড কোশ্চেনটা চিনবো কিভাবে, মাঝখানে ডব্লিউএস কোশ্চেন থাকবে, অর্থাৎ ওই সেন্টেন্সের মাঝখানে ডব্লিউএস কোশ্চেন থাকবে। তারপরে তোমার কাজ হবে প্রথমেই একটা সাবজেক্ট খুঁজে নিতে হবে, তারপরে যে কোনো একটা ভার্ব। তাহলে এই দেখো হোয়ার, এটা আচ্ছা ডব্লিউএস কোশ্চেন আছে, হোয়ার আছে, তারপরে আমার কি কাজ ভাই, তারপরে সাবজেক্ট খুঁজতে হবে। এটা কি সাবজেক্ট না, এটা সাবজেক্ট, আচ্ছা এইটা সাবজেক্ট। তারপরে আমরা পরবর্তীতে দেখো 3 নাম্বার আর সি নাম্বার হোয়ার ফর্ম। আচ্ছা এখানে ডব্লিউএস কোশ্চেন আছে, কিন্তু এই ফর্মটা কি সাবজেক্ট না, এটা আবার ফর্ম, এটা আগেই বাদ যাচ্ছে। তাহলে বাদ যাচ্ছে কোনটা কোনটা, এ বাদ যাচ্ছে, হচ্ছে এ বাদ যাচ্ছে, আর সি এবং ডি বাদ যাচ্ছে, কিন্তু তাহলে অপশনে একটাই থাকছে। কারণ আমরা নিয়ম অনুসারে কি বললাম, নিয়ম অনুসারে আমরা পড়লাম প্রথমে ডু ইউ নো প্রশ্নকর্তা বুঝাবে, তারপরে এখানে ডব্লিউএস কোশ্চেন, তারপরে একটা সাবজেক্ট, এই সি একটা সাবজেক্ট, তারপরে যে কোনো একটা ভার্ব। তাহলে যে কোনো একটা ভার্ব। আশা করছি বুঝতে পেরেছেন। বৃষ্টি হচ্ছে আমাদের এখানে, তো রাজশাহীতে বৃষ্টি হচ্ছে, আপনাদের ওদিকে আবার বৃষ্টি টিষ্টি হচ্ছে নাকি? অনেকজনের মনে হয় কারেন্ট চলে গিয়েছে,
সেজন্য হয়তো বা অনেকজনই যুক্ত হতে পারছে না। আচ্ছা, তাহলে এমবেডেড কোশ্চেন দিয়ে আরও আমরা বিগত যেগুলো আমরা অতিরিক্ত তথ্য দিয়ে দেওয়া আছে এমবেডেড কোশ্চেন, সেগুলো একটু আপনাদের শিখিয়ে দিই। দেখেন এমবেডেড কোশ্চেনটা একটু জাস্ট মাথায় রাখবেন। তাহলে এখন দেখেন এমবেডেড কোশ্চেনটা আমরা আরো এক্সট্রা দিয়েছি। আমাদের কিন্তু এই রাবিতে ছবি এগুলো যেটা আসছিল হুবহু কিন্তু কমনই ছিল। দেখেন তাহলে এমবেডেড কোশ্চেন চিনবেন কিভাবে? এমবেডেড কোশ্চেন চেনার উপায় দেখেন, আই ডু নট নো, আমি তাকে আই ডু নট নো বলছে, আমি এটা জানি না। তারপরে এখানে প্রথমেই ডব্লিউএস কোশ্চেন লাগবে একটা, তাহলে এখানে কি লাগবে? একটা ডব্লিউএস কোশ্চেন লাগবে। হোয়ার আছে, হোয়ার আছে, হোয়ার আছে, হোয়ার আছে। ডব্লিউএস কোশ্চেনের পরে কি লাগবে? সরাসরি একটা সাবজেক্ট লাগবে, তারপরে যে কোনো একটা ভার্ব। তাহলে এটা কি সাবজেক্ট? না, এটা বাদ, এটা ভার্ব বাদ, এটা সাবজেক্ট আছে, এটা সাবজেক্ট আছে। কিন্তু ডাজ লিভ দুইটা ভার্ব একসাথে হবে না, দুইটা ভার্ব কি হবে না একসাথে, যে কোনো একটা ভার্ব লাগবে। যে কোনো কি লাগবে ভাইয়া? যে কোনো একটা ভার্ব লাগবে। তাহলে ডি নাম্বার রাইট। I don't know where he lives, আমি জানি না সে কোথায় আছে। I don't know where she lives, সে কোথায় আছে। তাহলে 2 নাম্বারটাও আমরা একটু জাস্ট ইমিডিয়েট কোশ্চেন দিয়ে যাতে আর প্রশ্ন মানে আমাদের না থাকে। আপনারা কি বুঝতে পারছেন? আমাকে একটু দ্রুত জানাবেন। সবাই আপনারা তো অলস হয়ে গিয়েছেন, একটু দ্রুত জানান যে বুঝতে পারছেন কিনা। আমাকে একটু দ্রুত জানান যে আপনারা কি বুঝতে পারছেন নাকি সমস্যা হচ্ছে। একটু দ্রুত একটু জানান। সবাই একটু দ্রুত জানান। বিষয়টা কি বুঝতে পারছেন? তাহলে দেখেন 2 নম্বর প্রশ্ন কি হবে? আচ্ছা, বুঝতে পেরেছে। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। এইদিকে দেখেন, তাহলে এদিকে ক্যান ইউ টেল মি হোয়েন, তাহলে আমরা এটা কিভাবে বুঝবো যে এটা হচ্ছে এমবেডেড কোশ্চেন? কারণ প্রথমেই হিজিবিজি আছে, মাঝখানে ডব্লিউএস কোশ্চেন আছে, মাঝখানে ডব্লিউএস কোশ্চেন আছে। আচ্ছা, আমরা জানি ইন্টারোগেটিভ সেন্টেন্সে এই ইন্টারোগেটিভ সেন্টেন্সটার বৈশিষ্ট্য কি? ইন্টারোগেটিভ সেন্টেন্সের বৈশিষ্ট্য কি? প্রথমেই ডব্লিউএস কোশ্চেন থাকে, প্রথমে ডব্লিউএস কোশ্চেন থাকে। যেমন আমরা বলি হোয়াট ইজ ইওর নেম, তারপরে কিন্তু ভার্ব থাকে। প্রথমেই ডব্লিউএস কোশ্চেন থাকে, তারপরে ভার্ব, তারপরে হিজিবিজি দিয়ে শেষে প্রশ্ন মার্ক থাকে। কিন্তু আর ইন্টারোগেটিভের বৈশিষ্ট্য তাহলে পাইলাম, ইন্টারোগেটিভের বৈশিষ্ট্য প্রথমে ডব্লিউএস কোশ্চেন এবং তারপরে ভার্ব, তারপরে হচ্ছে প্রশ্ন মার্ক। আর এমবেডেড কোশ্চেনের বৈশিষ্ট্য কি? এমবেডেড গুলো মাঝখানে ডব্লিউএস কোশ্চেন থাকে, মাঝখানে ডব্লিউএস কোশ্চেন থাকে, শেষে প্রশ্ন মার্ক থাকে। আর বৈশিষ্ট্য কি? এই ডব্লিউএস কোশ্চেনের পরে সরাসরি একটা সাবজেক্ট লাগে, সরাসরি একটা কি লাগে ভাইয়া? সরাসরি একটা সাবজেক্ট লাগে। তাহলে ক্যান ইউ টেল মি হোয়েন, সরাসরি একটা সাবজেক্ট লাগবে। ডাস একটা বার বাদ, তারপরে দা টেন একটা সাবজেক্ট, দা টেন একটা সাবজেক্ট, উইল একটা ভার্ব, এটা অবশ্যই বাদ। তাহলে বি এবং সি পাচ্ছে এবং একটা ভার্ব লাগবে, এতগুলো ভার্ব আমাদের লাগবে না। তাই দ্য ট্রেন লিভস। বুঝতে পেরেছেন? আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। তারপরে 3 নাম্বার, ক্যান ইউ টেল মি হোয়ার, তাহলে মিস্টার আলী লিভস। ক্যান ইউ টেল মি হোয়ার মিস্টার আলী লিভস, কারণ সাবজেক্ট, একটা সাবজেক্ট, তারপরে একটা ভার্ব। আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। তাহলে এমবেডেড কোশ্চেন যদি আসে, তাহলে 4 নাম্বার প্রশ্নটা যদি পরীক্ষায় আসে, তাহলে আমাকে বলেন তো, একটু ছোট করে দিলাম, 4 নাম্বারটা একটু উত্তর করেন তো দেখি আপনারা সবাই। 4 নাম্বার প্রশ্নটা একটু উত্তর করেন তো দেখি আপনাদের কি অবস্থা। চার নাম্বার প্রশ্নটা একটু দেখি, আমাকে একটু দ্রুত জানান তো ভাইয়া যে 4 নাম্বারটার উত্তর কি হবে। 4 নাম্বার প্রশ্ন, 4 নাম্বার। আমরা কি বড় করলে কি ইয়া মনে হচ্ছে?
4 নাম্বার প্রশ্নটা কি আগে দেখবেন সে যে ওটা হচ্ছে এমবেডেড কোশ্চেন কি না, এমবেডেড কোশ্চেন কি না। বলছে সোজ দ্য কারেক্ট সেন্টেন্স। এই সেন্টেন্স দেখে আপনি কি মনে করবেন? মনে করবেন দেখেন প্রথমে যে প্রশ্ন মার্ক আছে, প্রত্যেকটাতে কি আছে? প্রশ্ন মার্ক আছে। আচ্ছা, আর মাঝখান গুলোতে দেখেন ডব্লিউএস কোশ্চেন আছে, মাঝখান দিয়ে ডব্লিউএস কোশ্চেন আছে। তাহলে আপনি শিওর হলেন যে এটি একটি এমবেডেড কোশ্চেন থেকে দিয়েছে। তাহলে এমবেডেড কোশ্চেনের বৈশিষ্ট্য কি? প্রথমে হিজিবিজি থাকবে, মাঝখানে ডব্লিউএস কোশ্চেন থাকবে, তারপরে আপনার কাজ হবে একটা সাবজেক্ট খুঁজতে হবে, একটা ভার্ব খুঁজতে হবে, এতটুকুই কাজ। তাহলে প্রথমে ডু ইউ নো হোয়ার হি, মানে হোয়ার হি লিভস, এটা রাইট অ্যান্সার। আর এটা হলো না কারণ সরাসরি ডব্লিউএস এর কোশ্চেন সরাসরি ভার্ব আছে, হবে না। এটা সাবজেক্ট আছে, এটা ভার্ব আছে, আবার ভার্ব আছে, দুইটা ভার্ব হবে না। এটার তো কোনো কিছু নেই। তাহলে এটা আমরা জানলাম এ নাম্বারে হচ্ছে রাইট অ্যান্সার। 4 নাম্বারে আমরা দেখতে পাচ্ছি এই তো রুহুল আমিন ভাই বলেছেন এ এবং অনুসুয়া সুন্দনা বলেছেন এ। ভেরি গুড, খুবই ভালো, যে আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। তাহলে যদি বুঝতে পারেন তাহলে এটা এমবেডেড কোশ্চেন। আরো আমি অনেকগুলো প্রশ্ন দিয়েছি যে দেখেন, যাতে আপনারা এমবেডেড কোশ্চেন নিয়ে, অর্থাৎ আমরা যেটা আজকে ক্লাস শিখবো, যে টপিকটা আমরা আজকে শিখবো, সেই টপিকটা যেন আপনাদের আর কোনোদিন হাত না দিতে হয় ইনশাআল্লাহ। সেজন্য আমরা এমনভাবে শিখাই প্রতিটা ক্লাসেই। আপনারা যদি আমাদের ক্লাসগুলো দেখেন বা আমাদের সাথে যদি যুক্ত থাকেন, তাহলে অনায়াসেই ইনশাআল্লাহ ভালো কিছু করতে পারবেন। কারণ আমাদের মূল উদ্দেশ্য আমার ছোট ভাই বোন যেন ভালো কিছু করতে পারে। পরবর্তী প্রশ্নটা দেখেন, ডু ইউ নো, ডু ইউ নো, দেখেন বলছে ডু ইউ নো। তাহলে এমবেডেড কোশ্চেন কিভাবে হলো? ডু ইউ নো প্রথম প্রশ্ন করা আছে, মাঝখানে ডব্লিউএস কোশ্চেন আছে, তারপরে আপনার কাছ থেকে একটা সাবজেক্ট খুঁজতে হবে, একটা ভার্ব খুঁজতে হবে। তাহলে হু আছে, প্রত্যেকটাতেই হু আছে, হুজ আছে, হুজ আছে। আচ্ছা, তারপরে আপনার কাজটা কি হলো? সরাসরি একটা সাবজেক্ট, এটা ভার্ব আছে বাদ, এটা সাবজেক্ট আছে, আচ্ছা এটা সাবজেক্ট আছে কিন্তু ভার্ব নাই, এটা বাদ, এটা প্রথমে ভার্ব আছে বাদ। তাহলে থাকেই কয়টা ভাইয়া? থাকেই একটা, বি নাম্বার। হু মানে বললো ডু ইউ নো হু হি ইজ, বি নাম্বার রাইট আনসার। বুঝতে পেরেছেন? 6 নাম্বার, যদি না বুঝেন আমাকে একবারের কাছে 10 বার বলতে পারেন, কিন্তু না বুঝে হা বলবেন না, প্রশ্ন করতে পারেন, সমস্যা নেই। বলছে ক্যান ইউ টেল মি, তাহলে ক্যান ইউ টেল মি, ক্যান ইউ টেল মি, তাহলে হোয়েন কে দাগ দেন, কারণ এটা একটি এমবেডেড কোশ্চেন, মাঝখানে ডব্লিউএস কোশ্চেন থাকে। আচ্ছা, মাঝখানে এমবেডেড কোশ্চেন থাকে, মাঝখানে ডব্লিউএস কোশ্চেন গুলো থাকে। আচ্ছা, তারপর এগুলো কাজ কি ভাইয়া? 6 নম্বরে আমরা দেখতে পাচ্ছি কে কে উত্তর দিয়েছেন। 6 নম্বরে কে কে উত্তর দিয়েছেন? 6 নম্বরে ক্যান ইউ টেল মি, তাহলে কি কাজ করতে হবে ভাইয়া? পরের কাজ কি? হোয়েলের পরে একটা সাবজেক্ট খুঁজতে হবে, একটা কি খুঁজতে হবে? সাবজেক্ট। এটা একটা সাবজেক্ট আছে, এটা ভার্ব, তাহলে এটা বাদ, এটাও ভার্ব, এটা বাদ, এটাও ভার্ব, এটা বাদ। তাহলে ভাইয়া এ নাম্বারই হয়ে যাচ্ছে, কারণ এটাই হচ্ছে নিয়মের মধ্যে পড়ছে। আচ্ছা, ভেরি গুড, এই যে আমাদের ভেরি গুড। আচ্ছা, খুবই ভালো লাগছে যে আপনারা বুঝতে পেরেছেন। আচ্ছা, তাহলে আরেকটা আমরা একটু চর্চা করে নেই, তারপরে এই টপিকটা বাদ দিয়ে আমরা অন্য টপিকে চলে যাব। দেখি আমাকে এই টপিকটা একটু দ্রুত, 7 নম্বর প্রশ্নের একটু দ্রুত একটু উত্তর দেন তো দেখি, কুইকলি 7 নম্বর একটু দ্রুত অ্যান্সার করেন। বলছে জীবন ওয়াজ নট বিন এবল টু রিকল হোয়ার ড্যাশ এত এত। আমরা বলেছি এমবেডেড কোশ্চেন চিনবেন কিভাবে? এমবেডেড কোশ্চেন চেনার উপায় ভাইয়া বলেছি, প্রথমেই হিজিবিজি থাকবে, হিজিবিজি আছে, মাঝখানে ডব্লিউএস কোশ্চেন থাকে, এবং পরবর্তী কাজ আপনার সাবজেক্ট খুঁজতে হবে, একটা ভার্ব খুঁজতে হবে। এটাই আপনার এমবেডেড কোশ্চেনের বৈশিষ্ট্য, এটাই এমবেডেড কোশ্চেনের বৈশিষ্ট্য। আশা করছি বুঝতে পেরেছেন। আমাকে একটু কত নম্বরের উত্তর দিবেন? আমাকে একটু 7 নম্বর প্রশ্নের উত্তর দেন, দেখি আপনারা 7 নম্বর প্রশ্নটার উত্তরটা বুঝতে পেরেছেন কিনা। 7 নম্বর প্রশ্নটার উত্তর দিয়ে দেন। আচ্ছা, আমাদের অনুসূয়া সুন্দনা আপু বলেছেন 6 এ। আচ্ছা, ভেরি গুড, কিন্তু আমরা 7 নম্বরটা দেখি কে দ্রুত উত্তর দিতে পারে, আমরা একটু দেখতে চাচ্ছি 7 নম্বর প্রশ্নটা। আর রিকোয়েস্ট করছি আমাদের সাথেই থাকবেন, বন্ধু বান্ধবদের একটু মেনশন করে দেন। আমরা বলেছি ভাইয়া সেকেন্ড টাইম মানেই, সেকেন্ড টাইম শুধু নিজের সাথেই লড়তে হয় না, সেকেন্ড টাইমারদের লড়তে হয় তার বন্ধু বান্ধবী, পাড়া প্রতিবেশী, আত্মীয় স্বজন ইত্যাদি অনেক মানুষের সাথে লড়তে হয়। সো এই স্বপ্নকে বাস্তবায়ন করতে হলে আপনাকে কারো দিকে কান দেওয়া যাবে না, যে যত কথাই বলুক আপনাকে কি করতে হবে? চোখ মুখ মানে কান বন্ধ করে দিয়ে শুনতে হবে, আপনাকে দেখিয়ে দিতে হবে যে আমিও পারি, আমিও ভালো কিছু করেছি। কারণ ভাইয়া ব্যর্থ হলে কেউ আপনার কথা শোনে না, আপনার পাশে থাকে না।
সেই জন্য আপনাকে একটু এখন দেখাতে হবে, সময় নেই, সময় আস্তে আস্তেই শেষ হয়ে যাবে। পরীক্ষা এই তো এইচএসসিদের পরীক্ষা আর 1 মাস আছে, এই 1 মাস বাদে পরীক্ষা শুরু, তারপরেই অ্যাডমিশন শুরু হয়ে যাচ্ছে। সো ভাইয়া যে মন খারাপ করা যাবে না, মন খারাপ করে বসে থাকবেন, আপনি মনে করবেন যে আমাকে দিয়ে হবে না, এই কথা মাথায় আনবেন না। আপনিও পারবেন ইনশাআল্লাহ, আপনিও সফল হতে পারবেন। এতটুকু বিশ্বাস রাখেন, আত্মবিশ্বাস রাখেন, নিজের উপর আত্মবিশ্বাস রাখতে হবে, নিজের উপর আত্মবিশ্বাস রাখেন, ভালো কিছু হবে ইনশাআল্লাহ। যারা সেকেন্ড টাইমের আছে আমি একটু দেখতে চাই যে আপনারা এখানে যারা যুক্ত হয়েছেন কে কে সেকেন্ড টাইমার আছে একটু দেখেন তো, তাদের প্রতি আমি কিছু গাইডলাইন দিয়ে যাই। দেখি সেকেন্ড টাইমার কে কে আছেন, সেকেন্ড টাইমার কে কে আছেন আমাকে একটু দ্রুত একটু জানান তো ভাইয়া। সেকেন্ড টাইমার কে কে আছেন আমাকে একটু দ্রুত কমেন্ট করেন। তাহলে এটার উত্তর হবে কি ভাইয়া, এই হোয়ারের পরে আমাকে কি খুঁজে লাগবে, একটা সাবজেক্ট খুঁজতে হবে, তারপরে একটা বার খুঁজতে হবে। তাহলে ডাজ আছে প্রথমেই, বার বাদ, সি আছে একটা সাবজেক্ট, ডিড আছে প্রথমেই, বার হচ্ছে লিভড বার। তাহলে বি নাম্বার হচ্ছে রাইট অ্যান্সার। যারা বি নাম্বার দিয়েছেন অসংখ্য ধন্যবাদ, যারা বি নাম্বার দিয়েছেন অসংখ্য ধন্যবাদ। সেকেন্ড টাইমার আছে কে কে? আচ্ছা আমরা দেখতে পাচ্ছি সেকেন্ড টাইমার এখানে তাবাসসুম, আচ্ছা তাবাসসুম আপু সেকেন্ড টাইমার। আচ্ছা আর কে কে আছেন? সেকেন্ড টাইম হলেই আপনাকে কি করতে হবে ভাইয়া? সেকেন্ড টাইম হলেই আপনাকে দৃঢ় প্রতিজ্ঞ নিয়ে মাঠে নামতে হবে, দৃঢ় প্রতিজ্ঞ নিয়ে। আমি বলছি তো ভাইয়া, সেকেন্ডে ব্যর্থ হলে, পৃথিবীর এমন একটা স্বভাব, ব্যর্থ হলে আপনার গল্প কেউ শোনে না, আপনাকে টাইম দেয় না, আপনাকে সবাই তুচ্ছ তাচ্ছিল্য করে। কিন্তু এই তুচ্ছ তাচ্ছিল্য আপনি কি করবেন ভাইয়া? তুচ্ছ তাচ্ছিল্যকে কোনো প্রাধান্য দিবেন না, কোনো কথা কানে নেবেন না, আপনাকে সামনের দিকে অগ্রসর হতে হবে। আপনাকে কি করতে হবে ভাইয়া? সামনের দিকে অগ্রসর হতে হবে, নিজেকে আত্মবিশ্বাসী করে গড়ে তুলতে হবে। আমাদের এটা সুমিয়া ইলমি আপু বলেছেন মি, আচ্ছা আচ্ছা ইসরাত জাহান মিতু আপু বলেছেন, আচ্ছা তারপর রুহুল আমিনও বলেছেন। আচ্ছা বেশিরভাগ আমরা দেখতে পাচ্ছি যে সেকেন্ড টাইমার। ভাইয়া সেকেন্ড টাইমার হয়েছে, নিজের ভুলগুলো এখন কি করবে ভাইয়া? সেকেন্ড টাইমের তোমাদের এই ভুলগুলো সংশোধন করতে হবে। এই এতদিন যে ভুলগুলো করেছো, এই ভুলগুলো কি করতে হবে? এই ভুলগুলো এখন হচ্ছে সংশোধন করতে হবে, ভুলগুলো সংশোধন করতে হবে। কি কি ভুল করেছো? নাম্বার 1 ভুল করেছো যে কিছু কিছু টপিকের ল্যাক ছিল। কি কি ছিল ভাইয়া? তোমাদের কিছু কিছু টপিকের ল্যাক ছিল, কিছু কিছু টপিকের ল্যাক ছিল। 2 নম্বরে যে পরীক্ষার হলে সহজ বিষয়, পরীক্ষার হলে কি করেছো? সহজগুলো ভুল করে এসেছো। কি করেছো? সহজগুলো ভুল করে এসেছো। সহজগুলো কি করে এসেছো? সহজগুলো ভুল করে এসেছো। 3য় নাম্বার কি করেছো? 3য় নাম্বার টাইম পাওনি। কি করেছো ভাইয়া? টাইম পাওনি। কেমন টাইম পাওনি? টাইম পাওনি তুমি 1 নাম্বারটা জানতা, মনে করো যে জানতা, কিন্তু ওই উত্তরটা দেওয়ার সময় পাওনি। যা বললা যে আমি পরবর্তী এসে পরের বার যখন আবার রিভিশন দেব তখন আমি দাগাবো, কিন্তু দাগানোর আগ দিয়ে তোমার খাতা নিয়ে নিয়েছে। কি করেছে ভাইয়া? দাগানোর আগ দিয়েই খাতা নিয়ে নিয়েছে। সেজন্য এখন কি করবা? 1 নাম্বার এই ল্যাকিং গুলো তোমার ল্যাকিং গুলো তুলতে হবে। 2 নাম্বার সহজ বিষয়গুলো ভুল করা যাবে না। 3 নাম্বার টাইম ম্যানেজমেন্ট করতে হবে। 4 নাম্বার নতুন উদ্যমে শুরু করতে হবে। কি করা লাগবে ভাইয়া? নতুন উদ্যমে শুরু করা লাগবে। তাবাসসুম আপু বলেছেন জিকে বাংলা নিয়ে ভয়, আমরা আছি তোমার পাশে, কোনো ভয় নেই ইনশাআল্লাহ। ভাইয়েরা আছে, আশা করছি তোমাদের কোনো সমস্যা হবে না। দেখো একটু আজকের ক্লাসটাই শেষ পর্যন্ত থাকো, তোমার অনেকটুকু কভার হয়ে যাবে ইনশাআল্লাহ। আচ্ছা অনুসয়া সুন্দর না আপু বলেছেন যে সেকেন্ড টাইমার। তাহলে কি করতে হবে ভাইয়া? আমরা তাহলে এমবেডেড কোশ্চেনটা পারবো ইনশাআল্লাহ, এমবেডেড কোশ্চেন। আচ্ছা এই একটু বড় প্রশ্নটা দিয়ে দিলাম, দেখি 8 নাম্বার প্রশ্নটা, যদি এমবেডেড প্রশ্নটা যারা যে যখনই যুক্ত হচ্ছ, যে যখন এসেই বলো যে ভাই আমি বুঝিনি, আমি বুঝাই দেবো ইনশাআল্লাহ। এই দেখি 8 নাম্বার প্রশ্নটা সবাই একটু উত্তর দাও তো দেখি। 8 নাম্বার প্রশ্নটা একটু সবাই উত্তর দাও তো দেখি যে কি অবস্থা, পারবা কিনা। 8 নাম্বারটা একটু উত্তর দাও তো দেখি, পারো কিনা 8 নাম্বার সবাই দেখি, আমি দেখতে চাই। ভাইয়া এখানে আমরা আসছি শিখতে। দেখো আমাদের মেইন সমস্যা কি, আমরা রিলস ভিডিও, আমরা মুভি দেখতে, আমরা চ্যাট করতে অনেক সময় ইউজ করি, কিন্তু শিক্ষণীয় বিষয়ে আমরা থাকতে চাই না, বন্ধুদের মেনশন করি না, নিজ টাইম লাইনে শেয়ার করি না। এটা কিন্তু আমাদের ভুল। আমাদের বলছে FK কিং ইংলিশ বেসিক থেকে পড়তে হবে, কই থেকে শুরু করব?
এখন কিভাবে? আচ্ছা ভাইয়া ঠিক আছে, বলে দিচ্ছি কোথা থেকে শুরু করব। আচ্ছা, ইচ্ছাত জাহান মিতু বলেছেন স্যার জিকে অনেক ভয়। কোনো ভয় নেই ভাইয়া, জিকে নিয়ে কোনো ভয় নেই, আসি তো ইনশাল্লাহ, আমরা আসি। তোমাকে দেখো, আমরা যখন ক্লাস শুরু করি তখন ইনশাল্লাহ তোমার কোনো সমস্যা থাকবে না, এতটুকুই আস্থা রাখো, বিজয় নিশ্চিত হবে ইনশাআল্লাহ। আচ্ছা, রুহুল আমিন বলেছেন 8-এর ডি। কি বলেছেন? 8-এর ডি বলেছেন। আচ্ছা, তারপরে আমাদের ইসরাত জাহান মিতু আপু বলেছেন 8-এর বি। তারপরে বলেছেন আমাদের ইলমি আপু বলেছেন 8-এর বি। আমরা দেখতে চাই কার উত্তরটা রাইট হয়েছে। দেখো, ইমবেডেড কোশ্চেনটা চিনবা কিভাবে? আমি প্রথমেই বলেছি ভাইয়া, ইমবেডেড কোশ্চেন আগে মাথায় রাখবা। অ্যাডমিশন টেস্ট মানে নেওয়াই হয় তোমাদের বাদ দেওয়ার জন্য। কি করে ভাইয়া? বাদ দেওয়ার জন্য। বলে না মানিক আমার বুকে আসো, বুকে আসো, এই কথা কি বলে? বলে না। তোমাদের ছাঁটাই করার বা বাদ দেওয়ার জন্য পরীক্ষা নেয়। তোমাকেও কাজ করতে হবে পরীক্ষার সময়, যদি সরাসরি উত্তর না পারো অপশনগুলো আগে বাদ দিতে শিখতে হবে। প্রথম দেখো, এই সেন্টেন্সটা যে ইমবেডেড কোশ্চেন সেটা তুমি বুঝবে কেমনে? মাঝখানে দেখবা আমরা প্রথমে বলেছি যে প্রথমে প্রশ্ন দিয়েও হতে পারে, প্রথমে হিজিবিজি দিয়েও হতে পারে। ইমবেডেড কোশ্চেনের বৈশিষ্ট্য মাঝখানে ডব্লিউএস কোশ্চেন থাকে। কি থাকে ভাইয়া? মাঝখানে ডব্লিউএস কোশ্চেন থাকে, মাঝখানে ডব্লিউএস কোশ্চেন থাকে এবং কি থাকে ভাইয়া? মাঝখানে ডব্লিউএস কোশ্চেন থাকবে। তারপরে তোমাকে কি করতে হবে? একটা সাবজেক্ট নিতে হবে এবং একটা ভার্ব নিতে হবে। একটা সাবজেক্ট এবং একটা ভার্ব। ডব্লিউএস কোশ্চেনের পরে সরাসরি একটা সাবজেক্ট এবং একটা ভার্ব। তাহলে এই হোয়াট এর পরে এই ইজ, এটা কি একটি সাবজেক্ট? না, তাহলে অবশ্যই এটা বাদ। এই হিজ নেম, এটি একটি সাবজেক্ট কি না? বলো তো ভাইয়া, এটি একটি সাবজেক্ট। সরি, দুইটা প্রশ্ন একই সেমই হয়ে গেছে। দুইটা প্রশ্ন ওটাই দেখো, এটাতে একটু ভুল আছে। কি সি নাম্বার ভুল, এই যে ক্যানটা ছোট হাতের আছে, এটা একটা ভুল। আচ্ছা, আর ডি নাম্বারে নেম ইজ, এটা হচ্ছে না, নেম ইজ হয় না, এটা তাহলে ভুল, এটাও বাদ, এ নাম্বারও বাদ। আর সি নাম্বার এখানে ছোট হাতের আছে, তাই বি নাম্বার রাইট অ্যান্সার, কারণ হটের পরে একটা সাবজেক্ট একটা ভার্ব। আশা করছি বুঝতে পেরেছেন। ভেরি গুড। আচ্ছা ঠিক আছে, যারা বুঝতে পেরেছেন অসংখ্য ধন্যবাদ। এখনো আছেন যে ভাইয়া আমি কিছু বুঝিনি, ইমবেডেড কোশ্চেন এতগুলো প্রশ্ন নিলাম যে কিছু বুঝিনি, আমাকে এমন জানান তো, একটু হাত তোলেন। যে ভাইয়া আরেকবার বলেন, একটু হাত তোলেন। তাহলে আমরা ইমবেডেড কোশ্চেন দিয়ে শেষ করে দিয়েছি, আরো ইমবেডেড কোশ্চেন আছে। এই প্রশ্নটাই দেখেন, হুবহু রাজশাহী বিশ্ববিদ্যালয়ের 24-25 এই বছরই 24-25 বি ইউনিট এসেছিল, আমাদের লেকচার শিট থেকে হুবহু এসেছিল। আচ্ছা যা হোক, তাহলে আমরা ইনশাল্লাহ পারবো। পরবর্তীতে কে আছেন যে আমাকে একটু দ্রুত জানান যে ভাইয়া আমি বুঝতে পারিনি। ক্লিয়ার? ঠিক আছে, থ্যাংক ইউ। ক্লিয়ার, ভেরি গুড। আচ্ছা ঠিক আছে, ক্লিয়ার, ঠিক আছে, থ্যাংক ইউ ভাইয়া। পরবর্তী প্রশ্নটা দেখেন, বোর্ড গুলো একবারে এই স্লাইডটা একটু সুন্দর করে সাজাইনি। 8 নাম্বার প্রশ্ন, না সরি, এটা হচ্ছে 4 নাম্বার প্রশ্ন, কারণ আমরা 3 নাম্বার প্রশ্ন পড়ার পরেই আমরা কি করেছিলাম ভাইয়া? 3 নাম্বার প্রশ্ন পড়ার পরেই আমরা কি করেছি? আমরা হচ্ছে এমবেডেড কোশ্চেন নিয়ে আলোচনা করে দিয়েছিলাম। এখন 4 নাম্বার প্রশ্নটা একটু দেখো। 4 নাম্বার প্রশ্নটা আছে কি? 4 নাম্বার প্রশ্ন আছে, হি আস্কড মি। কি আছে ভাইয়া? বলেছেন হি আস্কড মি হোয়াই আই ওয়াজ লেট। হোয়াই আই ওয়াজ লেট, এটি কোন ক্লজ? এটি কি নাউন ক্লজ নাকি অ্যাডভার্বিয়াল ক্লজ নাকি অ্যাডজেক্টিভ ক্লজ নাকি প্রিন্সিপাল ক্লজ? তোমাদের ক্লজ, ফ্রেজ এবং ক্লজ, ফ্রেজ অ্যান্ড ক্লজ, ফ্রেজ অ্যান্ড ক্লজ 1 সেকেন্ডে, অর্থাৎ 1 সেকেন্ডেই শেষ করে দিব ইনশাআল্লাহ। দেখো তাহলে এটা হচ্ছে নাউন ক্লজ, আমাদের বলছেন জিহাদ হোসেন নাউন ক্লজ। ভেরি গুড, নাউন ক্লজ। হ্যাঁ শিওর হতে হবে, প্রশ্ন করা যাবে না যে ভাই এটা নাউন ক্লজ কিনা। হ্যাঁ এটা একটি নাউন ক্লজ। আচ্ছা 4 নম্বরে আমাদের তাবাসসুম আপু বলেছেন নাউন ক্লজ। আচ্ছা দেখো এইভাবে যদি প্রশ্ন থাকে কি করবা ভাইয়া? জাস্ট মাথায় রাখবা, এরকম আমরা এক কথায় ধরো যে নাউন ক্লজ এবং নাউন ফ্রেজ জিনিসটা আলাদা, কিন্তু ফ্রেজ এবং ক্লজ ওটা পরে আলোচনা করবো, আমরা আগে এমসিকিউ একটু ব্যাখ্যা দিয়ে দেই। মাথায় রাখবা যে আন্ডারলাইন ওয়ার্ড, এই যে আন্ডারলাইন ওয়ার্ড, মনে রাখবা আন্ডারলাইন ওয়ার্ডের মধ্যে যদি ভার্ব থাকে, কি থাকে ভাইয়া?
মনে রাখবা আন্ডারলাইন ওয়ার্ডের মধ্যে যদি ভার্ব থাকে সেটা নাউন ক্লজ হয়। কি হয় ভাইয়া? সেটা নাউন ক্লজ হয়, সেটা নাউন ক্লজ হয়। আন্ডারলাইন ওয়ার্ডের মধ্যে যদি ভার্ব অর্থাৎ দুইটা ভার্ব থাকে, বিশেষ করে দুইটা ভার্ব, আন্ডারলাইন ওয়ার্ডের মধ্যে যদি দুইটা ভার্ব থাকে সেটা হয় কি ভাইয়া? নাউন ক্লজ। আমরা শর্টকাট টেকনিক ইউজ করেই সবকিছু শেষ করে দিতে পারবো, কারণ হাজার হাজার নিয়ম পড়ো তোমাদের মনে থাকে না। ভাইয়া জিহাদ হোসেন বোর্ডের মধ্যে রুম দেখা যায়। হ্যাঁ ভাইয়া, রুমটাও দেখো, অফলাইনে যারা আছো তারা চলে আসতে পারো, সমস্যা নেই। বোর্ডের মধ্যে রুম দেখা যাচ্ছে, কালো ব্যাকগ্রাউন্ড দেওয়া হয়েছে, সেই জন্য রুমটা দেখা যাচ্ছে। আচ্ছা, তোমাদের আরেকটু এক্সট্রা একটু শিখিয়ে ফেলি, এক্সট্রাগুলো একটু শিখে ফেলি। এক্সট্রাগুলো কি ভাইয়া? এক্সট্রাগুলো একটু আমরা ব্যাকগ্রাউন্ড অন্যটা দিলে আর হয়তো দেখতে পাবা না, ব্যাকগ্রাউন্ড অন্যটা দিয়ে দিব, তাহলে আর রুমটা দেখতে পাবা না ইনশাআল্লাহ। এখন দেখো এক্সট্রাগুলো একটু শিখে ফেলি। নাম্বার 1 কিভাবে শিখবো? এই দেখো শর্টকাট টেকনিক, সবগুলো শর্টকাট টেকনিক ইউজ করে শিখবো। নাম্বার 1 দেখো, নাউন ক্লজটা একটু শিখি, নাউন ফ্রেজটা একটু শিখি। ক্লজ তো আমরা শেষ করলাম, নাউন ফ্রেজটা শিখি। নাউন ফ্রেজ শিখবা। নাম্বার 1, কোন আন্ডারলাইন ওয়ার্ড বোঝো? এই যে আন্ডারলাইন ওয়ার্ড, আন্ডারলাইন ওয়ার্ড মাথায় রাখবা, দাগকৃত অংশ বা আন্ডারলাইন ওয়ার্ডের মধ্যে, আন্ডারলাইন ওয়ার্ডই মানে বাংলায় বলে দিচ্ছি দাগকৃত অংশের, দাগকৃত অংশের মধ্যে, দাগকৃত অংশের মধ্যে যদি নাউন থাকে, যদি নাউন থাকে, দাগকৃত অংশের মধ্যে যদি নাউন থাকে সেটা হবে নাউন ফ্রেজ। সেটা হবে কি ভাইয়া? নাউন ফ্রেজ। আমি 3টা কথা বলবো, তোমার নাউন ফ্রেজ একবারে 14 গোষ্ঠী শেষ হয়ে যাবে। দাগকৃত অংশের মধ্যে যদি নাউন থাকে সেটা হবে নাউন ফ্রেজ। 2 নাম্বার মাথায় রাখবা, দাগকৃত অংশের মধ্যে যদি ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়, ভার্বের সাথে আইএনজি দিয়ে আন্ডারলাইন ওয়ার্ডটা শুরু হয়, দাগকৃত অংশটা যদি আন্ডারলাইন ওয়ার্ড দিয়ে শুরু হয় সেটা হবে নাউন ফ্রেজ। 3 নাম্বারটা একটু দেখো, দাগকৃত অংশ বা আন্ডারলাইন ওয়ার্ডটা +2 + be1 অর্থাৎ ইনফিনিটিভ দিয়ে যদি শুরু হয় সেটা হচ্ছে নাউন ফ্রেজ। সেটাও কি ভাইয়া? সেটাও হচ্ছে নাউন ফ্রেজ। আচ্ছা, জিরান্ড এবং পার্টিসিপেন্ট গুলায় ফেলি ভাইয়া, এগুলো গুলায় ফেলবো না, আমরা আছি ইনশাআল্লাহ, কোনো ভুল হবে না। দেখো আমি 3টা কথা বলছি, নাউন ফ্রেজ শেষ, 2টা কথা বলবো অ্যাডজেক্টিভ শেষ, একটা কথা বলবো ভার্ব শেষ, একটা কথা বলবো অ্যাডভার্ব শেষ। দেখো জাস্ট নাউন ফ্রেজ 3 বা কি 3টা কথা। দাগকৃত বা আন্ডারলাইন ওয়ার্ডের মধ্যে যদি নাউন থাকে সেটা 100% নাউন ফ্রেজ। 2 নাম্বার, ভার্বের সাথে আইএনজি দিয়ে যদি কোনো ওয়ার্ড শুরু হয় সেটা নাউন ফ্রেজ। 2 + ইনফিনিটিভ দিয়ে যদি কোনো ওয়ার্ড শুরু হয় সেটা হচ্ছে কি ভাইয়া? সেটা হচ্ছে নাউন ফ্রেজ। দেখো এখন দেখো, দেখো বললো আই সো দ্য গার্ডেনিং ওয়াটারিং দ্য প্ল্যান্ট, এই ভার্বের সাথে আইএনজি দেওয়া হয়েছে, এটি একটি কি ভাইয়া? এটি একটি নাউন ফ্রেজ। এটি একটি কি ভাইয়া? এটি একটি নাউন ফ্রেজ। 2 নাম্বার, সুইমিং ইজ দ্য রিভার ইন দ্য ডেঞ্জারাস, এই সুইমিংটা একটি কি? আন্ডারলাইন ওয়ার্ড দ্বারা, অর্থাৎ আন্ডারলাইন ওয়ার্ডের প্রথমেই কি হয়েছে ভাইয়া? প্রথমেই ভার্বের সাথে আইএনজি দ্বারা শুরু হয়েছে, এটি একটি নাউন ফ্রেজ। এটি একটি কি ভাইয়া? এটি একটি নাউন ফ্রেজ। আর প্রথম নাম্বার কথা কি বলেছিলাম? দাগকৃত অংশের মধ্যে যদি নাউন থাকে, আমরা জানি আর্টিকেল, আমরা জানি কি ভাইয়া? আর্টিকেল, আর্টিকেল ডট 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 প্রিপজিশন, আর্টিকেল ডট ডট প্রিপজিশনের মাঝখানে যেটা থাকে সেটাই নাউন হয়। তাই এ এবং অফ এর মাঝখানে এটা নাউন আছে, তাই আমরা জানলাম যে দাগকৃত অংশের মধ্যে যদি নাউন থাকে সেটা কি ভাইয়া? সেটা নাউন ফ্রেজ। আশা করছি আপনারা নাউন ফ্রেজ নিয়ে সমস্যা নাই। এইভাবে অ্যাডজেক্টিভ ফ্রেজটা 2টা কথা শুনলো, অ্যাডজেক্টিভ ওয়ার্ডটাও 2টা কথার মধ্যেই শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ। হ্যাঁ, ভেরি গুড, এটাও তাহলে নাউন ফ্রেজ। এই তো ভাইয়া চিনতে পেরেছো। চলো পরবর্তী প্রশ্নটা একটু দেখে নিই। পরবর্তী প্রশ্ন, বৈষম্য বিরোধী শব্দটি যে সমাসে নিষ্পন্ন, বলো তো বৈষম্য বিরোধী? অলরেডি কিন্তু পরীক্ষা দিয়েছো কিনা? অলরেডি কিন্তু পরীক্ষা দিয়ে দিয়েছো। এখন বলো যে, আর তোমাদের আমি বলতে চাই যে তোমরা একটু সবাই একটু প্রশ্ন করো। তোমাদের যদি কোনো মনে প্রশ্ন থেকে থাকে, যদি কোনো প্রশ্ন থেকে থাকে আমাকে একটু দ্রুত একটু প্রশ্ন জানাও যে ভাইয়া, সবাই একটু প্রশ্ন করতে পারো। যদি তোমাদের কোনো প্রশ্ন থেকে থাকে একটু প্রশ্ন জানাও। হ্যাঁ, আচ্ছা, আমরা দেখতে পাচ্ছি যে 5 নম্বর প্রশ্ন আমাদের ইলমি আপু বলেছেন তৎপুরুষ সমাস। আচ্ছা, জিহাদ হাসান বলেছেন তৎপুরুষ দাবিতে আসছিল। আচ্ছা, এই প্রশ্নটা অনেকবার আসছিল। তাহলে এই প্রশ্নটা 2 রকম ব্যাস বাক্য হয়, কিন্তু 2টা ব্যাস বাক্য হয়। কি ব্যাস বাক্য ভাইয়া?
সচরাচর বেশিরভাগ শিক্ষক নারা ন্যায় বৈষম্যের বিরোধী। কি ভাইয়া? ন্যায় বৈষম্যের বিরোধী এটা হিসেবে নেয় ষষ্ঠী তৎপুরুষ সমাস। কি না ভাইয়া? ষষ্ঠী তৎপুরুষ সমাস। কিন্তু এটা যদি ষষ্ঠী তৎপুরুষ অপশনে না থাকে, কি ভাইয়া? যদি না থাকে তাহলে হয় কি? তাহলে উত্তর হবে বৈষম্যের জন্য বিরোধ এইরকম যদি হয় তাহলে এটা চতুর্থী তৎপুরুষ সমাস। কি হবে ভাইয়া? চতুর্থী তৎপুরুষ সমাস। আমি বলছি ভাইয়া 1 নম্বর উত্তরটাই বেশি নাই, কিন্তু যদি 1 নম্বর অপশনে না থাকে, ষষ্ঠী যদি অপশনে না থাকে, তাহলে চতুর্থী তৎপুরুষ সমাস নিবা। বুঝতে পেরেছো? এই প্রশ্নটা নিয়ে কিন্তু অনেক সময় গ্যালজাম লেগে যেতে পারে, সেজন্য আর শুধু তৎপুরুষ দিলে তো 100% এটা তৎপুরুষ সমাস। আশা করছি বুঝতে পেরেছো। পরবর্তী প্রশ্নটা একটু দেখো। পরবর্তী প্রশ্নটা বলো তো, এই প্রশ্নটাও কিন্তু এসেছিল। বলো তো, কাজী নজরুল ইসলামকে বিদ্রোহী কবি উপাধি কে দিয়েছেন? কাজী নজরুল ইসলামকে বিদ্রোহী কবি উপাধি কে দিয়েছেন? কাজী নজরুল ইসলামকে বিদ্রোহী কবি উপাধি কে দিয়েছেন? রবীন্দ্রনাথ ঠাকুর, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, প্রমোদ চৌধুরী। কাজী নজরুল ইসলামকে বিদ্রোহী কবি উপাধি কে দিয়েছেন? আমরা কিছু কিছু শিখে ফেলি। এখানে গুরুত্বপূর্ণ আছে হচ্ছে আছে যেমন এই যে মহাত্মা গান্ধী। এই মহাত্মা গান্ধীর এই মহাত্মা উপাধি দিয়েছেন রবীন্দ্রনাথ ঠাকুর। মহাত্মা গান্ধীর মহাত্মা উপাধি দিয়েছেন কে ভাইয়া? রবীন্দ্রনাথ ঠাকুর। রবীন্দ্রনাথ। মহাত্মা গান্ধীর মহাত্মা উপাধি দিয়েছেন কে? রবীন্দ্রনাথ ঠাকুর। আর এই মহাত্মা গান্ধী রবীন্দ্রনাথকে বলেছেন গুরুদেব। কি বলেছেন? গুরুদেব। মহাত্মা গান্ধী কি বলেছেন? গুরুদেব। মহাত্মা গান্ধী কি বলেছেন ভাইয়া? গুরুদেব। আচ্ছা, আমাদের জিহাদ ভাইয়া বলেছেন কোন সমাসে যদি মধ্যপদ লোভী আর কর্মধারায় দুইটাই অপশন থাকে আর সমাসটা যদি মধ্যপদ লোভী কর্মধারা হয়, তাহলে উত্তর কি হবে ভাইয়া? উত্তরে মধ্যপদ লোভী হবে। যদি অপশনে মধ্যপদ লোভীও থাকে এবং কর্মধারায়ও থাকে, তাহলে মধ্যপদ লোভীটাই উত্তর হবে। ফর এক্সাম্পল তোমাকে আমি দিয়ে দিলাম, মনে করো, আচ্ছা এটা তাহলে বুঝতে পেরেছো, মহাত্মা গান্ধীর মহাত্মা উপাধি দিয়েছে রবীন্দ্রনাথ ঠাকুর এবং রবীন্দ্রনাথ ঠাকুর কে মহাত্মা গান্ধী উপাধি দিয়েছেন গুরুদেব। আর এটা বিদ্রোহী কবি উপাধি দিয়েছেন কে ভাইয়া? বিদ্রোহী কবি উপাধি দিয়েছেন প্রমোদ চৌধুরী। কি ভাইয়া? প্রমোদ চৌধুরীর ছদ্মনাম কি ছিল? তোমাদের জানা আছে কিনা জানাও তো দেখি। প্রমোদ চৌধুরীর ছদ্মনাম কি ছিল একটু জানাও তো দেখি, মনে আছে কিনা। আচ্ছা, তাহলে আমরা দেখতে পাচ্ছি তোমার যে প্রশ্নটা ছিল ভাইয়া, প্রশ্নটা হচ্ছে যে কর্মধারায় সমাস এবং মধ্যপদ লোভী সমাস যদি দুইটি অপশনে থাকে তাহলে কোনটা উত্তর করবে। ফর এক্সাম্পল দেখো, আমি বললাম তোমাকে, মনে করো তোমাকে আমি দিলাম, ধরো যেটা বেশি দেয় মানুষ, সিংহাসন। এই সিংহাসন এটি কোন সমাস? এটি ক নম্বরে অপশন আছে কর্মধারায় সমাস, খ নম্বরে আসে মধ্যপদ লোভী কর্মধারায়, আবার গ নম্বরে আছে তৎপুরুষ, আবার গ নম্বরে আছে বহুব্রীহি। এখন কি উত্তর দেব, তাই তো? এটাই তো প্রশ্ন। এই সিংহাসন আমরা জানি যে এর ব্যাসবাক্য হয় সিংহ চিহ্নিত আসন। তাহলে সিংহ চিহ্নিত আসন, এটা আমরা জানি 100% কি ভাইয়া? মধ্যপদ লোভী কর্মধারায় সমাস। আবার কর্মধারায় সমাস অপশন আছে, মধ্যপদ লোভী আছে। তাহলে আমরা কি উত্তর দেব? মাথায় রাখবা, যেহেতু বলেছে কর্মধারায় সমাস আছে এবং মধ্যপদ লোভী যেহেতু অপশনে আছে, আমরা তো জানি কর্মধারায় সমাসেরই তো মধ্যপদ লোভী, তাই না? কিন্তু অপশনে থাকলে মধ্যপদ লোভী কর্মধারায়টাই দিতে হবে, অ্যাপ্রোপ্রিয়েট ওটাই অ্যান্সার হয়। বুঝতে পেরেছেন? ক্লিয়ার কিনা একটু জানাবেন। আচ্ছা, পরবর্তী প্রশ্নটা আমরা একটু দেখি।
এই যে এই কথাটা একটু মাথায় রাখবা, একটু কি করতে হবে ভাইয়া, এই কথাটা একটু জাস্ট একটু মাথায় রাখবা। প্রশিক্ষণে গাম না জড়ালে যুদ্ধে কিন্তু রক্ত ঝরবে ভাইয়া। এখন আপনাদের প্রশিক্ষণের সময় কি ভাইয়া, এটা একটু স্ক্রিনশট দিয়ে রেখে দেন, আপনাদের কাজে লাগবে ভাইয়া। আচ্ছা ক্লিয়ার, ঠিক আছে। প্রশিক্ষণে গাম না জড়ালে যুদ্ধের ক্ষেত্রে কিন্তু কি হবে ভাইয়া, রক্ত ঝরবে। প্রশিক্ষণ এখন আপনাদের সময়, এখন এই সময়টা প্রশিক্ষণ নেন, ভালো কিছু করতে পারবেন ইনশাল্লাহ। প্রশিক্ষণের সময় রক্ত না জড়ালে কিন্তু কি হবে, যুদ্ধক্ষেত্রে কিন্তু রক্ত ঝরবে ভাইয়া। সেজন্য কি করবেন, প্রশিক্ষণের সময় রক্ত জড়ান। দেখেন পরবর্তী প্রশ্ন, তৎসম শব্দ কোনগুলো? তৎসম শব্দ কোনগুলো? আমরা বলেছি কি ভাইয়া, আজকের ক্লাসটা কিন্তু সকল বিষয় নিয়েই হবে। কি হবে ভাইয়া, আজকের ক্লাসটা সকল বিষয় নিয়েই হবে ইনশাআল্লাহ, যাতে আমার ছোট ভাই বোনরা যারা বুঝতে পারে যে আমরা ভাইয়া একটা বিষয় যখন আপনাদের পড়াবো একেবারে A to Z খুঁটিনাটি পড়িয়ে দেব, যাতে আপনাকে আর এক্সট্রা প্যারা নিতে না হয়। ইনশাআল্লাহ আমাদের নোট দেখলেই ইনশাআল্লাহ ভালো কিছু করতে পারবেন। আমাদের এই একমাত্র প্রতিষ্ঠান যে প্রায় এখান থেকে শতভাগ কমন পেয়েছে, আলহামদুলিল্লাহ, মানে শতভাগ চান্স পেয়েছে। তো আপনাদের কাছে আমি রিকোয়েস্ট করছি, আস্থা রাখুন, বিজয়ী হবেন ইনশাআল্লাহ। বিজয় হতে গেলে একটু ধৈর্য ধারণ করতে হবে। দেখেন তৎসম শব্দ চেনার উপায় মাথায় রাখবেন। তৎসম শব্দ কিভাবে চিনবেন? তৎসম শব্দ চেনার উপায় আমরা একটু হালকা হালকা বলে দিই। তৎসম শব্দগুলো হয়, আমরা কয়েকটা তথ্য বলি। কোনো শব্দে যদি দেখেন এই যে ক্ষীয়, মানে এই ক্ষীয় আছে, কোনো শব্দে যদি এই হয়ের সাথে ম আছে, কোনো শব্দে যদি দেখেন উ আছে, কোনো শব্দে যদি অনেশ্বর আছে, কোনো শব্দের সাথে যদি দেখেন হয়ে ন আছে, কোনো শব্দে যদি হয়ে এই দন্তের ন আছে, কোনো শব্দে যদি দেখেন এই যে জ্ঞান শব্দের এটা আছে, কোনো শব্দে যদি দেখেন গঞ্জ শব্দ এরকম আছে, মানে কোন শব্দে যদি মানে জফলা এরকম আছে, তাহলে এটা কি চিনতে ছাড়া সেটা কি হবে, তৎসম শব্দ হয়। এছাড়াও কোন শব্দ আমরা লিখবেন হিন্দু ধর্মের প্রায় ব্যবহৃত অধিকাংশ শব্দই তৎসম, দিক সম্পর্কিত অধিকাংশ শব্দই তৎসম শব্দ, সাধু ভাষার প্রায় 85 থেকে 80% শব্দ তৎসম শব্দ। তারপরে আমরা জানি সংস্কৃত ভাষার বা আমরা জানি কি ভাইয়া যে নত্যবিধান এবং সত্যবিধানের প্রায় সবগুলো শব্দই কি ভাইয়া, তৎসম শব্দ। এই তৎসম শব্দ, এই আকাশ একটা তৎসম শব্দ, বৃক্ষ তৎসম, ধর্ম তৎসম, মস্তক হচ্ছে তৎসম শব্দ। আর এইটা সূর্য তৎসম, চন্দ্র তৎসম, সাপ নয়, গিন্নি অর্ধ তৎসম শব্দ, টোপর বাংলা শব্দ, তারপরে ডাব বাংলা শব্দ, কিন্তু সমুদ্র, পত্র, নক্ষত্র এগুলো হচ্ছে অন্য ভাষার শব্দ। তাই 4 নাম্বার আকাশ, বৃক্ষ, ধর্ম, মস্তক এটা 4 নাম্বার তৎসম শব্দ। আচ্ছা, এই যে কাঁচা মিঠা এর ব্যাসবাক্য কি? কাঁচা মিঠা এর ব্যাসবাক্য কি? কাঁচা মিঠা এর ব্যাসবাক্য কি? কাঁচা ও মিঠা, কাঁচা ও যাহা কাঁচা তাই মিঠা, কাঁচার মিঠা, কাঁচা মিঠা। কাঁচা মিঠার ব্যাসবাক্য কি? আমরা জানি যে মাথায় রাখবেন, কখন আমরা সমাস চিহ্নিত করার সময় মাথায় রাখবেন 2টা তত্ত্ব। সমাস মানেই কিন্তু মিলন। এই মিলন কিসের হয়? পদের মিলন। যখন 2টা পদেরই অর্থের আলাদা আলাদা অর্থ দেয় তখন সেটা হয় দ্বন্দ্ব সমাস। সেটা কি হয় ভাইয়া? দ্বন্দ্ব সমাস। এবং 2টা পদ আছে, 2টা পদেরই আলাদা আলাদা অর্থ না দিয়ে শুধু একটা পদের অর্থ দেয়, সেটা হয় কর্মধারয় সমাস। সেটা হয় কি ভাইয়া? সেটা হয় কর্মধারয় সমাস। সমাসের মাথায় রাখবেন 2টা পদ এবং 2টা পদের আলাদা আলাদা অর্থ না দিয়ে একটা পদেরও অর্থ দেয়নি, অন্য আর একটা পদের অর্থ দিয়েছে, এটা হয় বহুব্রীহি সমাস। এটা কি ভাইয়া? এটা হয় হচ্ছে বহুব্রীহি সমাস। তাহলে দেখেন এই যে যেমন আমরা বললাম মা বাবা, 2টা পদেরই অর্থ দিয়েছে না, দ্বন্দ্ব সমাস। এই যে কাঁচা পিঠা, যাহা কাঁচা তাহাই পিঠা, এটি কর্মধারয় সমাস। কারণ একটার অর্থ দিয়েছে, শুধু কাঁচা পিঠারই অর্থ দিয়েছে, শুধু কাঁচা পিঠারই অর্থ দিয়েছে, শুধু কাঁচা পিঠারই কি করেছে, 20-30 টাকা আনলে হবে। কাঁচা পিঠারই কি করেছে ভাইয়া? অর্থটা দিয়েছে। আশা করছি বুঝতে পেরেছো, তাই কি না? আচ্ছা, তাহলে এখানে যাহা কাঁচা তাহাই পিঠা, এটা যদি না থাকে কাঁচা যে পিঠা সেটাও হবে, কাঁচা যে পিঠা, কাঁচা যে পিঠা সেটাও কিন্তু ব্যাসবাক্য হবে, কিন্তু ওইটা কোনো দেয়নি দেখে যাহা কাঁচা তাহাই পিঠা একটা পদকে বোঝাচ্ছে, তাই এটি কর্মধারয় সমাস। বুঝতে পেরেছেন? আচ্ছা,
পরবর্তী প্রশ্ন 9 নাম্বার, 18 বছর বয়স কবিতাটি কোন ছন্দে রচিত? আমরা জানি এই যে মাত্রাবৃত্ত ছন্দগুলো মাথায় রাখবেন, আসমা পবি, আসমা পবি মাথায় রাখবেন কি ভাইয়া? আসমা পবি। 18 বছর বয়স, শতে সোনার তরী, মাতে মাত্রাবৃত্ত, পথে প্রতিদান, পথে প্রতিদান, আর বিতে বিদ্রোহী, বিদ্রোহী। তাহলে 18 বছর বয়স, সোনার তরী, মাত্রাবৃত্ত ছন্দে, প্রতিদান, বিদ্রোহী, এই 4টা কবিতা মাত্রাবৃত্ত ছন্দে রচিত। এই প্রশ্নটা দেখি আপনারা কে কে জানেন? এই প্রশ্নটা আপনারা, আমি দেখতে চাই যে এই প্রশ্নটা আপনারা কে কে জানেন। একটু ছোটই করতে হবে। বালুচর কাব্যের কবিকে উপাধি দেওয়া হয়েছে কি? বালুচর কাব্যের কবিকে উপাধি দেওয়া হয়েছে, বালুচর কাব্যের কবিকে উপাধি দেওয়া হয়েছে কি? বলো তো দেখি। বালুচর কাব্যের উপাধি, কবিকে উপাধি দেওয়া হয়েছে, বালুচর কাব্যের বালুচর কাব্যের কবিকে উপাধি দেওয়া হয়েছে কি? বলো। বালুচর কাব্যের কবিকে উপাধি দেওয়া হয়েছে কি? বলো দেখি। ভানুসিংহ, পল্লী কবি, কবিগুরু, রূপসী বাংলার কবি। দেখি কে আগে উত্তর দিতে পারে, আমরা সেটার উত্তর দেখতে চাই যে কে আগে উত্তর দিচ্ছে, কে আগে উত্তর দিচ্ছে, আমরা এটা একটু দেখতে চাই। দেখি সবাই একটু বলো তো দেখি কে আগে উত্তর দেয়। বালুচর কবিকে কি উপাধি দেওয়া হয়? আমরা এখানে দেখতে পাচ্ছি আমরা এখানে দেখতে পাচ্ছি যে বালুচর, এই বালুচর কার বলেন তো ভাইয়া? বালুচর কার? আগে বালুচর গ্রন্থটা আগে জানতে হবে যে বালুচর কার। এই বালুচর কার তো বলেন তো? আমরা যদি বলি যে রূপসী বাংলার কবি, রূপসী বাংলার কবি কে বলেন তো? জীবনানন্দ দাশ। জীবনানন্দ দাশ, এই জীবনানন্দ দাশের কি বালুচর গ্রন্থ? না। পল্লী কবি বলা হয় কাকে ভাইয়া? পল্লী কবি বলা হয় জসিম উদ্দিন। কি ভাইয়া? জসিম উদ্দিন। তাহলে জসিম উদ্দিনের বালুচর গ্রন্থ না, বালুচর জসিম উদ্দিনের গ্রন্থ। তাই এই বালুচর না ভাইয়া, কবিগুরু না ভাইয়া, রবীন্দ্রনাথ নয়, বালুচর হচ্ছে জসিম উদ্দিনের, তাকে পল্লী কবি বলা হয়। এরকম করে প্রশ্ন থাকবে, দেখো এরকম করে কি থাকবে ভাইয়া? প্রশ্ন থাকবে যে যদি আমি বালুচর দিয়ে, ধরো যে এটা বালুচর দিয়েছি, এরপরে যদি আমি তোমাকে দিতাম যে কি দিতাম তোমাকে, যদি দিতাম কবিতার কথা, কি ভাইয়া? দিতাম হচ্ছে কবিতার কথা। কবিতার কথা, কবিতার কথা গ্রন্থের কবির উপাধি কি? কবিতার কথা গ্রন্থের কবি উপাধি কি? যদি বলতাম, যদি বলতাম কি ভাইয়া কবিতার কথা, কবিতার কথা কবির, কবিতার কথা গ্রন্থের কবির উপাধি কি? কবির উপাধি কি? তাহলে হতো কি রূপসী বাংলার কবি। কারণ কবিতার কথা গ্রন্থটা রচনা করেছেন কে ভাইয়া? রচনা করেছেন জীবনানন্দ দাশ। তাই তাকে রূপসী বাংলার কবি বলা হয়, নির্জনতার কবি বলা হয়, ধূসর পাণ্ডুলিপির কবি বলা হয়, অনেক কিছু বলা হয় তাকে। আচ্ছা, এই যে এই কথাটা একটু মাথায় রেখে দাও। আমি ব্যর্থতাকে মেনে নিতে পারি কিন্তু চেষ্টা না করাকে মেনে নিতে পারি না। কি করবা ভাইয়া? আমি ব্যর্থতাকে মেনে নিতে পারি কিন্তু চেষ্টা না করাকে মেনে নিতে পারি না। যারা সেকেন্ড টাইমের আছেন, আপনারা আপনার ব্যর্থতাকে মেনে নেন কিন্তু আপনি চেষ্টার হাল ছেড়ে দিয়েন না। একবার পারেননি তো কি হয়েছে, দ্বিতীয়বার লড়েন, ইনশাল্লাহ ভালো কিছু করবেন। আজ থেকেই শুরু করে দেন, ইনশাল্লাহ ভালো কিছু করতে পারবেন। আমাদের সাথে যদি আপনাদের শুরু হয়, একেবারে ধরে ধরে বেসিক থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত শিখিয়ে দিব ইনশাআল্লাহ। একেবারে আপনি যে টপিক পারেন না, ইংরেজি পারেন না, বাংলা পারেন না, জিকে মনে থাকে না, সকল কিছু শর্টকাট টেকনিক ওই দিয়ে সকল কিছু শিখিয়ে দিব ইনশাআল্লাহ। আচ্ছা, এই তো তাবাসসুম জসিমউদ্দিন, ভেরি গুড। আচ্ছা, জাহিদ ভাই বলেছেন ভাইয়া রাবিতে চারুকলা অনুষদে 6 দিয়ে রাখছি, 13 তারিখ প্র্যাকটিক্যাল আছে, এখন ওটার প্র্যাকটিক্যাল দিতে যাব নাকি সেকেন্ড টাইম দিব, কোনটা ভালো হবে? ভাইয়া তোমার বাসা কোথায় সেটা আগে আমাকে বলো। তোমার বাসা কোথায় আর তুমি ড্রয়িং পারো কিনা, এই দুইটা প্রশ্নের উত্তর দাও। তোমার বাসা কোথায় আর ড্রয়িং পারো কিনা সেটা আমাকে একটু বলো।
এই দেখো সাধারণ জ্ঞানটা মনে রাখবো কিভাবে, এই দিকে একটু। পরবর্তী প্রশ্ন, বাংলায় মৌর্য ও গুপ্ত বংশের রাজধানী কোথায় ছিল? বাংলায় মৌর্য এবং গুপ্ত বংশের রাজধানী কোথায় ছিল? আমরা বলেছি আজকে তিনটা কম্বাইন করেই ক্লাস নিব। রংপুরে ভাষা। আচ্ছা, রংপুরে ভাষা তুমি প্র্যাকটিক্যাল পারো? ড্রয়িং আর্ট করতে পারবে? যদি আর্ট করতে পারো তাহলে আসতে পারো, আর যদি আর্ট করতে না পারো, এখানে তো আমি বলছি না তোমাকে এখানে তোমার ভর্তি হতে হবে। তুমি আর্ট যদি পারো তাহলে আসো, এসে প্র্যাকটিক্যাল পরীক্ষা দাও, যদি হয় তাহলে রাবিতে ভর্তি হয়ে দেন সেকেন্ড টাইমে প্রিপারেশন নাও, ভালো কিছু করতে পারবে, তখন একটা আত্মবিশ্বাস থাকবে। বাংলায় মৌর্য এবং গুপ্ত বংশের রাজধানী কে ছিল? গৌড়, হরিকেল, বঙ্গপুণ্ডনগর। বাংলার মৌর্য যুগের বাংলার হচ্ছে মৌর্য এবং গুপ্ত যুগের রাজধানী ছিল পুণ্ডনগর নাকি পুণ্ডবর্ধন? পুণ্ডনগর অথবা পুণ্ডবর্ধন, দুইটাই অপশন থাকতে পারে, এটা পুণ্ডনগর অথবা পুণ্ডবর্ধন। আচ্ছা, ওটা নিয়ে আমরা তোমাদের আলোচনা করছি না, কারণ ওটা সবাই জানো। এই প্রশ্নটার উত্তর দাও তো দেখে তোমরা পারো কিনা। আরে সবগুলো প্রশ্নটা ইয়ে করে ফেলছে, একটু স্পেস দিয়ে দিয়েছে, সেই জন্য অপর পৃষ্ঠায় চলে যাচ্ছে। যদি ড্রয়িং করতে পারো তাহলে আসতে পারো। নোটিশটা দেখো, অনেক কিছুই সরঞ্জাম টরঞ্জাম কিনতে হবে, কিন্তু নোটিশটা দেখো, দেখে যদি পারো তাহলে পরীক্ষা দাও। আর যদি বলো না ভাইয়া আমার পক্ষে সম্ভব নয়, তাহলে বলবো তাহলে আর আসার দরকার নেই। বলো 12 নম্বর প্রশ্ন, বাংলায় আগত প্রথম পরিব্রাজককে? মেগাস্তিনিস, ফাহিয়ান, ইবনে ইরান বতুতা, না সরি ভাইয়া এখানে হচ্ছে ইবনে বতুতা। কি ভাইয়া? ইবনে বতুতা, ইবনে বতুতা হবে কিন্তু, ইবনে বতুতা। আর হিউয়েন সাং, ধরো সরি হিউয়েন সাং। বলো দেখি পরবর্তী প্রশ্ন, বাংলায় আগত প্রথম পরিব্রাজককে? তোমাদের এই প্রশ্নের উত্তর জানা আছে কি? 12 নম্বর প্রশ্ন। 12 নম্বর প্রশ্ন, বাংলায় আগত প্রথম পরিব্রাজক ছিলেন মেগাস্তিনিস। কি ভাইয়া? মেগাস্তিনিস। কোথা থেকে এসেছিলেন? এটি হচ্ছে গ্রিস থেকে এসেছিলেন, গ্রিস থেকে এসেছিলেন। প্রাচীন বাংলার পুণ্ডবর্ধন ছিল বর্তমানে এই যে পুণ্ডবর্ধন, মাথায় রাখো পুণ্ডবর্ধন। কি ভাইয়া? মাথায় রাখো এই পুণ্ডবর্ধন, মাথায় রাখবা পুণ্ড। এই পুণ্ড জনপদটা এই পুণ্ড জনপদটা মাথায় রাখবা এইভাবে, শর্টকাট আমরা বলি BDR স্কয়ার। পুণ্ডনগরের বর্তমান অবস্থান হচ্ছে, মানে প্রাচীনকালে অবস্থানগুলো কোথায় ছিল? পুণ্ডনগর হচ্ছে বর্তমানের BDR স্কয়ার। বিতে মনে রাখবা বৃহত্তর বগুড়া, কি ভাইয়া? বৃহত্তর বগুড়া। ডিতে মনে রাখবা দিনাজপুর, দিতে কি মনে রাখবো ভাইয়া? দিতে মনে রাখবা দিনাজপুর। আর ডাবল স্কয়ারতে মনে রাখবা একটা হচ্ছে রাজশাহী, একটা কি ভাইয়া? একটা মনে রাখবা হচ্ছে রাজশাহী, আর আরেক আর্তে মনে রাখবা রংপুর। আরেক আর্তে কি মনে রাখবা? আরেক আর্তে মনে রাখবা হচ্ছে রংপুর। তাহলে বলো তো বাংলা, প্রাচীন বাংলায় পুণ্ডবর্ধন বা পুণ্ড এরা কোথায় ছিল? অবশ্যই তাহলে BDR স্কয়ার। সবকিছু টেকনিক দিয়েই শিখাই দেবো ইনশাল্লাহ, যাতে ভাইয়া আর কোনো সময় ভুল না হয়। তাহলে এটা পুণ্ডবর্ধন বা পুণ্ডনগর, বগুড়া, দিনাজপুর, রাজশাহী। আচ্ছা, তারপরে পরবর্তী প্রশ্নটা দেখো, ঢাকা জেলা প্রাচীনকালে কোন জনপদের অন্তর্ভুক্ত ছিল? ঢাকা জেলা প্রাচীনকালে আমরা জানি অবশ্যই বঙ্গর অন্তর্ভুক্ত ছিল। আচ্ছা, বাঙালি জাতি পর্যন্ত কোন জাতিগোষ্ঠী থেকে এসেছে? এই বাঙালি জাতিগোষ্ঠী না যদি তোমরা বলো একবারে শর্টকাট টেকনিকটা শিখিয়ে দিতে পারি। বাঙালি জাতি অস্ট্রিক জাতি থেকে এসেছে। আর বাঙালিরা মূলত যে জনগোষ্ঠী থেকে আগত এটা হচ্ছে ককেশীয়, ডেরিডেট কিন্তু নয়, ককেশীয় থেকে আগত। হবিববিতে আসছিল ভাইয়া দিনাজপুর এবং অঞ্চল বিশেষ। আচ্ছা, ফরিদপুর জেলা প্রাচীনকালে কোন জনপদের অন্তর্ভুক্ত? বলো তো ভাইয়া। ফরিদপুর কোন জনপদের অন্তর্ভুক্ত ছিল? বঙ্গপুণ্ড সমতট হরিকেল। আমরা জানি বৃহত্তর ফরিদপুর, ঢাকা এরা কোন জনপদের? এরা হচ্ছে বঙ্গ জনপদের অন্তর্ভুক্ত। আলেকজান্ডার ভারতবর্ষ আক্রমণ করেন কটা? দেখি তোমরা এটা পারো কিনা, এই আলেকজান্ডারেরটা তোমরা পারো কিনা আমি একটু দেখি। 18 নম্বর প্রশ্ন দেখি ভাইয়া, 18 নম্বর প্রশ্ন তোমরা পারো কিনা। আলেকজান্ডার ভারতবর্ষ আক্রমণ করেছিলেন খ্রিস্টপূর্ব 4th শতাব্দীতে,
খ্রিস্টপূর্ব 5ম শতাব্দীতে, খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতাব্দীতে, খ্রিস্টপূর্ব 3য় শতাব্দীতে? বলো তো দেখি, তোমরা জানো কিনা? ভারতবর্ষ আক্রমণ করেছিলেন কত সালে জানো? আলেকজান্ডার ভারতবর্ষ আক্রমণ করেছিলেন। ভাইয়া যারা সেকেন্ড টাইম দিবা, বুঝছো, আমি রিকোয়েস্ট করতেছি আমাদের সাথে যদি এখন থেকেই যুক্ত হতে পারো, আমি এতটুকু বিশ্বাস করি আমাদের যারা আছে আমাদের প্রায় এই বছর 100% সফলতা লাভ করেছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। কারণ আমাদের হচ্ছে সততার চাদর মোড়ানো প্রতিষ্ঠান। আমাদের পাবলিসিটি বা আমাদের হচ্ছে কি বলে প্রমোশন করার টাকা নেই, কারণ আমরা সততার পথে চলি। একজনের মাধ্যম দিয়ে তুমি একটু প্রমোশন করে দেবে এরকম নাই। কারণ ইনশাল্লাহ ভালো কিছু করতে হলে ধৈর্য ধারণ করতে হবে, আমাদের সাথে যুক্ত থাকতে হবে, ইনশাল্লাহ ভালো কিছু করতে পারবেন। তাহলে এই আলেকজান্ডার ভারতবর্ষ আক্রমণ করেছিলেন আমরা জানি খ্রিস্টপূর্ব 327 অব্দে, বলা হয় খ্রিস্টপূর্ব 327 অব্দে ভারত আক্রমণ করেছিলেন। তাহলে আমরা জানি যেহেতু 327 আসে, তাহলে এটা 4র্থ শতাব্দীতে খ্রিস্টপূর্ব এবং খ্রিস্টপূর্বাব্দ, এটা আপনাদের একদিন শিখিয়ে দিব কিভাবে এটা কাউন্ট করতে হয়। কারণ আজকে খুবই কম সময় নিয়ে আমরা ক্লাস করতেছি, আপনাদের পরবর্তীতে শিখিয়ে দিব ইনশাআল্লাহ। এখন দেখেন, পড়তেই মন বসে না ভাই। ভাইয়া পড়তে মন বসতে হবে, পড়তে না মন বসলে হবে? পড়তে এখন একটু দৃঢ় প্রতিজ্ঞ হতে হবে, ভালো কিছু করতে হবে ইনশাআল্লাহ। দেখো কুমিল্লা এবং নোয়াখালী, মাথায় রাখবা কি ভাইয়া, কুমিল্লা এবং নোয়াখালী এটা কোন জনপদের অন্তর্ভুক্ত? শর্টকাট টেকনিকটা মাথায় রাখবা, এই যে এরকম সমান সমান পানিতে কি ভাইয়া, সমান পানিতে কোনো, সমান পানিতে কোনো ব্যাঙ থাকে, ব্যাঙ থাকে, সমান পানিতে কোনো ব্যাঙ থাকে। এই সমান, সমান মানেই হচ্ছে সমতট, সমান মানেই মনে রাখবা সমতট। আর তোমার জাস্ট মনে রাখতে হবে এই কোনো, এই কোনো, কুতে মনে রাখবা কুমিল্লা, কুতে মনে রাখবা কি ভাইয়া, কুতে মনে রাখবা কুমিল্লা, নোতে মনে রাখবা নোয়াখালী। কি মনে রাখবা? নোয়াখালী, নোয়াখালী, নোয়াখালী। মাথায় থাকবে কিনা? সমান পানিতে কোনো ব্যাঙ ডাকে, সমান পানিতে কি ভাইয়া, সমান পানিতে কোনো ব্যাঙ থাকে বা ডাকে, তাহলে এটা হচ্ছে সমতট। বঙ্গ শব্দের উল্লেখ পাওয়া যায় আমরা জানি ঋদ্বেগের ঐতেরীয় আরণ্যক। এখানে কিছু কিছু প্রশ্ন দিয়েছে, তাহলে আমরা আর বেশি আজকে তাহলে এখান থেকেই তোমাদের আজকে থেকে পড়াশোনা শুরু করে দাও। এই যে বৃহত্তর বগুড়া, রাজশাহী, রংপুর, দিনাজপুর, এটা কি পুণ্ড জনপদের অন্তর্ভুক্ত। কারণ আমরা বলেছি বিডি আর স্কয়ার। ভাইয়া সবগুলোই টেকনিক দিয়ে শিখিয়ে দেব। বিডি আর স্কয়ার, বিডি আর স্কয়ার সবগুলোই টেকনিক দিয়ে শিখিয়ে দেব। এটা হচ্ছে পুণ্ড, পুণ্ড। তারপরে সমতট মানে রাখবা, সমতট মানে মনে রাখবা সমান পানিতে কোনো ব্যাঙ ডাকে। তারপরে মাথায় রাখবা যে হরিকেল, কি মনে মাথায় রাখবা, হরিকেল, হরিকেলটা মাথায় রাখবা এইভাবে। হরিকেলটা মাথায় রাখবা কিভাবে ভাইয়া, হরিকেলটা মাথায় রাখবা এই যে এরকম টিএসসিসি, টিএসসিসি চত্বর, টিএসসিসি চত্বর। হরিকেলটা মাথায় রাখবা ত্রিপুরা, সিলেট, চট্টগ্রাম, পার্বত্য চট্টগ্রাম। হরিকেলটা চলে গেল। তারপরে গৌড়টা, গৌড়টা মাথায় রাখবো এই যে এরকম করে আমরা পড়াই মামু চাপা নদী, মামু চাপা নদী, মামু চাপা নদী। মাতে মালদা, মুতে মুর্শিদাবাদ, চাপাইতে চাঁপাইনবাবগঞ্জ, নতে নদিয়া। এটা চলে গেল গৌড়। এইভাবে সবগুলো টেকনিক দিয়েই শিখিয়ে দেব ইনশাআল্লাহ, তাহলেই ভালো কিছু হবে। আচ্ছা, তাহলে আমরা আপাতত তাহলে এরকম প্রশ্ন অনেকগুলো দেওয়া আছে, অনায়াসেই তোমরা ভালো কিছু করতে পারবে। তাহলে আমরা আজকে এখানেই শেষ করে দেই। ও সরি, তোমাদের দুই একটা ইংরেজি তথ্য দেখি, ইংরেজি পারো কিনা। ইংরেজি দুই একটা, ইংরেজি লস্ট 30 নম্বরে। আজকে তাহলে আমরা প্রথম যেহেতু আসছো, অনেকজনেরই ধৈর্য থাকবে না, অনেক সময়ই হয়ে গেছে। তাহলে আমরা কি করি ভাইয়া, আজকে এখানেই ইংরেজি মেমোরাইজিং এর টপিকের উপর একটা ক্লাস নেন। অবশ্যই ভাইয়া ইংরেজি মেমোরাইজিং এর উপর টপিকস এর ক্লাস নেব ইনশাআল্লাহ। অতীতকে পরিবর্তন করা সম্ভব নয়, কিন্তু ভবিষ্যৎ এখনো তোমার হাতে। ভাইয়া তোমার অতীতকে তুমি পরিবর্তন করতে পারবে না, কিন্তু তোমার ভবিষ্যৎ তোমার হাতে আছে। তুমি যদি ভালো কিছু করতে চাও,
তুমি তোমার ভবিষ্যৎকে ভালো কিছু করতে পারবে, কিন্তু অতীতকে তুমি আর জীবনেও পরিবর্তন করতে পারবে না। সেজন্য যারা সেকেন্ড টাইম দিবে আমাদের সাথেই প্রথম থেকেই যুক্ত হও, ইনশাল্লাহ ভালো কিছু করতে পারবে। তাহলে আমরা আজকে এখানেই রাখছি। তোমাদের যারা যুক্ত আছো যদি কোনো প্রশ্ন থেকে থাকে প্রশ্নটা করতে পারো। যারা যুক্ত আছো যদি কোনো প্রশ্ন থাকে প্রশ্নটা করতে পারো, ইনশাআল্লাহ উত্তর দেওয়ার চেষ্টা করব। বলো দেখি সবাই, অতীতকে পরিবর্তন করা সম্ভব নয় বা অতীতকে পরিবর্তন করতে পারবে না, কিন্তু ভবিষ্যৎ এখনো তোমার হাতে। ভবিষ্যৎ চাইলেই পরিবর্তন করতে পারবে। সবাইকেই আমি বলছি যদি কোনো প্রশ্ন থাকে প্রশ্ন করতে পারো। আজকে আমরা এখানেই শুরু করছি। আগামী ক্লাস আবার কবে হবে? আগামী ক্লাস হবে ভাইয়া, এখন যদি চাও আমরা কন্টিনিউ করব ইনশাআল্লাহ। আমাদের একবারে আমরা বেসিক থেকেই সবকিছু শুরু করব। শেষ পর্যন্ত যদি আমাদের সাথে থাকো আমরা বেসিক থেকেই দেখবা কিভাবে আমরা শুরু করি, বেসিক থেকেই শুরু করব ইনশাআল্লাহ। একটা কথা মাথায় রাখতে হবে, ওই যে গত ক্লাসেই বলেছিলাম ভাইয়া যে সারতে জানতে হবে। কি করতে হবে ভাইয়া? সারতে জানতে হবে। সারতে জানতে হয় পিও। গত ক্লাসেও আমি কিন্তু বলেছি যে এখন তোমাকে সারতে জানতে হবে। সারতে জানতে হবে প্রিয় জিনিস। প্রিয় জিনিস সারতে জানতে হবে প্রিয় জিনিস। তোমাকে কি করতে হবে ভাইয়া? সারতে জানতে হবে। কি প্রিয় জিনিস? আমি এটা কিন্তু গত ক্লাসেও বলেছি যে সারতে জানতে হবে প্রিয় জিনিস। ফ্রি ক্লাসগুলোর একটা রুটিন করে দিয়েন, তাহলে সবারই সুবিধা হবে। আচ্ছা, করে দিব ইনশাআল্লাহ। সারতে জানতে হবে ভাইয়া কি জিনিস? আমি প্রথমেই বলেছি সকালের ঠিক সময়ের বিছানা, পেট খারাপের সময় রাজকীয় খানা, ঘন্টা পড়ার আগেই পরীক্ষার খাতা, ভালোবাসার জীর্ণ ছেঁড়া পাতা। পেট খারাপের সময় রাজকীয় যতই খানা দাও, বিরিয়ানি এনে দিলাম, কাচ্ছি দিলাম, সুলতান রাইন্স এখানে ওখানে নিয়ে গেলাম, খাইতে পারবা না। সকালের ঠিক সময়ের আগে বিছানা ছাড়তে হবে, পেট খারাপের সময় রাজকীয় খানা ছাড়তে হবে, ঘন্টা পড়ার আগেই পরীক্ষার খাতা ছাড়তে হবে, ভালোবাসার জীর্ণ ছেঁড়া পাতা। তারপরে মাথায় রাখবা যৌবনকালে পৈতৃক ভিটার নিশ্চিদ্র ছাদ, বিয়ের পরে প্রাক্তন প্রেমিকার হাত। যৌবনকালে পৈতৃক ভিটার নিশ্চিদ্র ছাদ ছেড়ে আসতে হবে, বিয়ের পরে প্রাক্তন প্রেমিকার হাতও ছেড়ে দিতে হবে, তাছাড়া কিন্তু সংসার চলবে না। এখন ওটাও যদি ধরে রাখো এটাও ধরে রাখো তাইলে কিন্তু হবে না। বিয়ের পরে প্রাক্তন প্রেমিকার হাত যেভাবে ছেড়ে যায় সূর্যের আলো অন্ধকার রাত, ঠিক যেভাবে ছেড়ে গিয়েছিল সাকিব আল হাসান মাশরাফি ক্রিকেট থেকে রাজনীতির মাঠ, ঠিক সেভাবেই ছাড়তে হবে তোমাদের সকল বাধা বিপত্তির হাত। ঠিক আছে ভাইয়া? সবাইকেই প্রিয় জিনিস ছাড়তে হবে, মোবাইল ফোনও ছাড়তে হবে, বন্ধু বান্ধবীদেরও ছাড়তে হবে, প্রিয় মানুষদেরও ছেড়ে সফল হতে হবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে পরবর্তী ক্লাসে। আসসালামু আলাইকুম।